ব্যাংক থেকে, তাহলে এটা ট্রান্সফার হয়ে কি হবে, ডিমান্ড লোন হয়ে যাবে। ঠিক আছে। খেলাপি ঋণ এর অনাদায় ঋণের মধ্যে ডিফারেন্স কি? খেলাপি ঋণ আর কি অনাদায় ঋণ। মেসেজটা এত তাড়াতাড়ি গেছে। খেলাপি ঋণ আর হচ্ছে অনাদায় ঋণ। আচ্ছা, অনাদায় ঋণ খেলাপি ঋণ একই জিনিস। অনাদায় হচ্ছে ক্যাশে যখন হিসাব, মূল টাকার সাথে যখন পার্সেন্টেজ করবে। ঠিক আছে, মূল টাকা যত ঋণ ওটার সাথে যখন পার্সেন্টেজ করবে ওইটাই একই জিনিস। আবার বললেন না যে ভাই এটাতে এত, ভাই আমি বেসিক বিষয় বুঝতেছি, হ্যাঁ, বেসিকলি একই জিনিস। ঠিক আছে। এখন কথা বলতে একটু ডর ডর লাগতো, কখন আবার তোরা বলবে যে, না এটা ভুল বলছি, ভুল কিছুই বলতেছি না ভাই। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে শর্টকাটে বোঝানোর জন্য, হ্যাঁ, জিনিস মনে করেন আমি আমি ভাই ধরেন 3 বছর ধরে ব্যাংকে চাকরি করছি। এখন আমার যদি বলেন আমি বিশ্ববিদ্যালয় ব্যাংক চিনি না, রাষ্ট্রায়ত্ত ব্যাংক চিনি না, সরকারি ব্যাংক চিনি না, তাহলে এই জিনিসটা আসলে খুবই হাস্যকর হয়। ঠিক আছে। তো আপনাদেরকে মানে শর্টকাটের টাইমে যে আপনি পরীক্ষার হলে যে খুব কুইক টেন্সে কেমন উত্তর দিবেন ওইভাবে হচ্ছে বলতেছি, হ্যাঁ। অনাদায়ী আর ওইটা একই জিনিস। হ্যাঁ, অনাদায়ী হচ্ছে যেটা দায়, মানে সে হচ্ছে মনে করেন দায় আছে কিন্তু আমি টাকাটা নিতে পারি নাই। ঠিক আছে। তা নিতে পারি নাই কখন, যখন হচ্ছে আপনার টাইম পার হয়ে গেছে, কিন্তু অলরেডি টাইম পার হয়ে গেছে, আমি কোনো কারণে তার থেকে নিতে পারি নাই। এটা সেম জিনিসটাই কিন্তু খেলাপি ঋণ। খেলাপি ঋণটা কি জিনিস, সেম যদি আপনি ধরেন যে তার টাইম পার হয়ে গেছে, সে দিতে পারে নাই, তাহলে কিন্তু সে খেলাপি ঋণ। আলটিমেটলি দুইটা কিন্তু একই জিনিস, কিন্তু ওইটা হচ্ছে মেনলি ক্যাশ নিয়ে বেশি কথা বলে, আর এটাতে মর্গেজ বা এগুলো বেশি গুলা থাকে। তাও ডিটেলসে বলে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে টার্ম লোন। ভাইয়া মর্গেজটা কি? মর্গেজ হচ্ছে জমি বন্ধক রাখে, বন্ধক। মর্গেজের বাংলা হচ্ছে বন্ধক। ভাই আপনি হচ্ছে যেই ইয়াটা থেকে পড়াইতেছেন পিডিএফটা থেকে, এই ফাইলটা তো আমাদেরকে গ্রুপে মনে হয় দেওয়া হয় না এটা। না, দেয়া যায় না, নেই। কারণ এটা তো ও আমি আগে পড়াই নাই। এই যে যেমন ও এই যে যে অনেকে আছেন এখানে আগের ব্যাচের, এগুলো কিন্তু পড়াই নাই। এটা হচ্ছে আমি যে প্রশ্ন যখন অ্যানালাইসিস করতেছি তখন দেখি এটা তো লাগবে, এবং এটা জি, ক্লাসের মধ্যে না, সেই জন্য আমি ক্লাস নিচ্ছি, নাহলে তো আমি ক্লাস নিতাম না ভাই। আমি তো ডাইরেক্টলি আচ্ছা। কথা বলে দিতাম। এটা কি ভাই শেয়ার করে দিবেন মানে ক্লাস শেষে? অবশ্যই শেষ শেয়ার করে দেবো। জি তবে জি, ক্লাস না ওকে। করলে আপনি বুঝতে পারবেন না। আপনি ক্লাস না করলে আসলে বুঝতে পারবেন না, অনেক কিছু আছে, অনেকে প্রশ্ন করতেছেন বারবার। ঠিক আছে। জি জি। ক্লাস না করলে বুঝতে হবে, হ্যাঁ। 3 মাসে বেশি খেলাতে এগুলো আলাদা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, গুড। কিন্তু আলটিমেটলি কি জিনিস দাঁড়ায়, আলটিমেটলি কিন্তু দুটো একই জিনিস। ঠিক আছে। 3 মাসে এখন তার যদি 2 বছর পার হয়ে যায়, ওইটাও কিন্তু খেলাপি ঋণ, ওইটাও আবার আমাদের ঋণ। যে বলছেন তারটা ঠিক আছে, 3 মাসের বেশি এবং 2 বছরের বেশি, যেটা মানে দুইটার জিনিসটা একই, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে মেয়াদি ঋণ বা টার্ম লোন, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট পর পর সময় আপনি দেখবেন এগুলো অ্যাপ আছে, দেখবেন লোন ক্যালকুলেশন অ্যাপ। ওখানে দেখবেন যে আপনাকে প্রত্যেক মেয়াদে এত টাকা করে দিতে হবে, মানে 10 লক্ষ টাকা 5 বছর এত পার্সেন্ট। তো দেখবেন যে তারা ওই কি বলে টাইমস টাইম হিসাব করে, ওই যে এটা কি বলে, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রকমিক, চক্রকমিক হিসাব টিসাব করে কত মাসে কত টাকা দিতে হবে এরকম করে দেখবেন চার্ট দেখায় দেয়। এবং প্রত্যেকবার ওই টাকাটা যদি পরিশোধ করে, ওই জিনিসটা হচ্ছে টার্ম লোন, হ্যাঁ। আচ্ছা, স্বল্প মেয়াদী কৃষি ঋণ, স্বল্পমেয়াদী ক্ষুদ্র ঋণ। এই ক্ষুদ্র ঋণটা এই যে বিশেষায়িত আসলো, এই জিনিসটা দেয় হচ্ছে হলো এই বিশেষায়িত যে কৃষি ব্যাংক দুইটা আছে তারা দেয় শর্ট টার্ম এগ্রিগেটেড। তবে অন্য ব্যাংক গুলোকে ক্ষেত্রে সুবিধা দেয় খুব অল্প পরিমাণে। বাংলাদেশ ব্যাংক মেইন সুবিধা দেয় হচ্ছে ওই দুইটা ব্যাংকে, এই শর্ট টার্ম এগ্রিগেটের সুবিধাটা। আর মাইক্রো ক্রেডিটের সুবিধা হচ্ছে মাইক্রোতে, এটাও ব্যাংকের ক্ষেত্রে দেয় বাট অল্প পরিমাণে। আচ্ছা, নর্মালি হচ্ছে আমাদের এখানে দেখবেন হচ্ছে 1 বছর বা একটা হিসাব আছে। আচ্ছা, এখানে মনে হয় দেই নেই। আচ্ছা, নর্মালি হচ্ছে 1 বছরের একটা হিসাব আছে। ঠিক আছে। যে 1 বছরের মধ্যে সে কিভাবে হচ্ছে আপনার নিম্নমান, সন্দেহজনক, মন্দ বা কুতে চলে যাবে। আচ্ছা, বলতেছি, মন্দ বা কুতে চলে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে 1 বছর সময় লাগে, মানে মূল যে টাকাটা দেওয়ার কথা
এর থেকে শুরু করে 1 বছর পার হয়ে গেলে সেটা হচ্ছে ব্যাড এন্ড লসে চলে যায়। কিন্তু কৃষির ক্ষেত্রে এই যে স্বল্প মেয়াদী ঋণ, এই ক্ষেত্রে হচ্ছে 2 বছরের হিসাব থাকে, মানে এটা হচ্ছে 1 বছরের না, এটা হচ্ছে 2 বছর করা থাকে। ঠিক আছে, তাহলে ব্যাড এন্ড লস এটার ক্ষেত্রে 2 বছর লাগে, কারণ এখানে হচ্ছে 12 মাসের একটা পরিশোধযোগ্য, মানে এক্সট্রা একটা 12 মাসের সুবিধা দেওয়া থাকে। আচ্ছা, যে বলতেছিলাম সেটা হচ্ছে তলবি ঋণ। কি জিনিস তলবি ঋণ? হচ্ছে ধরেন আপনার, ধরেন চলমান ঋণ আছে, কন্টিনিউয়াস, যেটা বলতেছি যে আপনি 1 বছর পর পর জাস্ট প্রফিটটা দিয়ে বা 6 মাস পরে প্রফিটটা দিয়ে এটা আবার হচ্ছে রিনিউ করে নিচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে রিনিউ করতেছেন এরকম হচ্ছে 1 বছর 2 বছর এরকম করে আপনি চলতেছেন, এটা হচ্ছে কন্টিনিউয়াস লোন। এখন কাহিনী হচ্ছে যে হঠাৎ করে আপনার ওই ব্যাংকের মনে হইতেছে যে কোনো কারণে হচ্ছে আপনি হচ্ছে ঋণটা হয়তো বা সামনে খেলাপি করবেন, অথবা হচ্ছে আপনি ওই সাব কন্টিনিউয়াস বা এখানে চলে গেছেন। হ্যাঁ, তখন কি করবে? তার ওই কন্টিনিউয়াস লোনকে সে কি করবে? সে হচ্ছে আপনার পরিশোধযোগ্য, মানে ডিরেক্টলি বলবে যে আপনি এসে আমাকে এই টাকাটা দিয়ে যান। ঠিক আছে, আপনার থেকে যে টাকাটা পাই আমরা আগে যেটা ছিল এটা বাদ দিয়ে দিচ্ছি, আপনাকে হচ্ছে এই টাকাটা পরিশোধ করে দিতে হবে। যখন এই দাবিটা করবে তখনই হচ্ছে এই জিনিসটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে তলবি ঋণে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা নর্মালি আমি যেটা বলতেছি এটা হচ্ছে ফোর্স লোনের ক্ষেত্রে। ঠিক আছে, যেটা বললাম যে ফোর্স লোন, এটা যে প্রকারভেদটা আমি যে কথা বললাম উদাহরণ দিয়েছি, এটা হচ্ছে ফোর্স লোনের হিসাব। এছাড়া হচ্ছে পিএডি আছে, এফবিপি আছে, আইবিপি আছে, এগুলো সম্পর্কে আমি একটু কম জানি, যেহেতু এটা নিয়ে আমি ব্যাংক খুব একটা কাজ পাইনি। ফোর্স লোনটা আমি কাজ পাইছি, এই জন্য ফোর্স লোনের উদাহরণ দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। নন পারফর্মিং অ্যাসেট হচ্ছে কোনগুলো? যেটা হচ্ছে সময় মতো যদি টাকা পরিশোধ করতে না পারে, বা ওই সম্পদ মানে ঋণ যেটা, মানে সরি, যেটা হচ্ছে তার দেওয়ার কথা প্রফিট অথবা মানে ওই কি বলে টার্ম লোনের যে সংখ্যাটা দেওয়ার কথা, এটা যদি সে না দিতে পারে, তখন এটা আস্তে আস্তে যেই জিনিসে কনভার্ট হবে সেটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। মানে যে সকল সম্পদ ব্যাংক কোনো আয় করতে পারে না সেগুলো হচ্ছে নন পারফর্মিং, মানে ওই টাকাটা দিচ্ছে না আর কি। এর মধ্যে যেটাতে হচ্ছে একটা একটা কি বলে একটা মার্জিন ধরা হয়, সেটা হচ্ছে কি, যে মাসটায় আপনার সর্বশেষ দেওয়ার কথা ছিল, আপনি ওখান থেকে যদি 2 মাস আপনি ওয়েট করতে পারবেন, হ্যাঁ, 2 মাস পর্যন্ত, অথবা কোনো কোনো ক্ষেত্রে 3 মাস পর্যন্ত, এই টার্মটা হচ্ছে কি করতে পারবেন আপনি, মনে করেন তারা আপনাকে যা বলবে যে টাকাটা পরিশোধ করেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনি তখনও কিন্তু নন পারফর্মিং হন না। যখনই হচ্ছে 3 মাস হয়ে যাবে, এই 2 মাস থেকে 3 মাস এই পর্যায়টাকে বলা হইতেছে, ওই অ্যাকাউন্টটাকে বলা হবে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট। মানে হচ্ছে আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, উত্তীর্ণ হওয়ার পরে 2 মাস হয়েছে বা 3 মাস, এই টাইমটা পর্যন্ত আপনি এখনো পরিশোধ করেন নাই। যদি এরকম অ্যাকাউন্ট হয় তাহলে এই অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট। এসএম এ পরীক্ষা আসে, এসএম এর পূর্ণরূপ কি? স্পেশাল মেনশন অ্যাকাউন্ট। এনপিএ হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, আর এনপিএল হচ্ছে নন পারফর্মিং লোন। ঠিক আছে, অ্যাসেট আর লোনের মধ্যে পার্থক্য কি? অ্যাসেট আর লোনের মধ্যে হচ্ছে একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে পুরোপুরি লোন, মানে টাকা। টাকা আর একটা হচ্ছে সম্পদ, মানে ওটাতে টাকার হিসাব থাকবে। নর্মালি ব্যাংকে যেটা হয় সেটা এনপিএল হয়। ঠিক আছে, আর যদি আমি বলি সব সব এনপিএল হচ্ছে এনপিএ এর অংশ। ওই যে খার, সকল খারই খার, সকল খারক খান নয়, একটা প্রশ্ন নয় ওইরকম আর কি। আচ্ছা, তারপর হচ্ছে নিম্নমান। এই যে 3 মাস পার হয়ে গেলে, 3 মাস পরে সম্ভবত আরো 3 মাস, তখন হচ্ছে এটা সাবস্ট্যান্ডার্ড পর্যায়ে। তারপর হচ্ছে আরো 3 মাস হলে সেটা হচ্ছে সন্দেহজনক পর্যায়ে, আরো 3 মাস হলে সেটা হচ্ছে ব্যাড এন্ড লস, মানে পুরোপুরি 1 বছর হয়ে গেল, তখন এটাকে আমি অ্যাকাউন্টটাকে ব্যাড এন্ড লস হিসেবে স্বীকৃতি দিব। এটা আর্টস ফ্যাকাল্টির পরীক্ষায় আসছিল, এই লোন ক্লাসিফিকেশনে এটা আর্টস ফ্যাকাল্টির পরীক্ষায় আসছিল। তো এটাতে আপনার যেহেতু আর্টস ফ্যাকাল্টি আসছিল আর এটা থেকে একটু নিতেছে তারা, সো এটা এই জন্য হচ্ছে আমি দিছি, একটু পড়ে নিন, আসতে পারে। জাস্ট হচ্ছে এই কি ক্লাসিফিকেশন কি, তারপর হচ্ছে নন পারফর্মিং লোন কি, এই সংজ্ঞাগুলো একটু দেখে নিন। যদিও আপনাকে লিখতে হতে পারে যে এটা আয় করতে পারে না, সেটা কি, যেমন যে ব্যাংক রেটটা যেরকম প্রশ্ন আসছে, হ্যাঁ, তখন লিখবেন নন পারফর্মিং অ্যাসেট, এরকম লিখতে হবে আর কি হয়তো। অথবা এরকম লিখতে হবে যে সকল তলবি বা মেয়াদ উত্তীর্ণ ঋণ তো সেগুলা কি অ্যাকাউন্ট হিসেবে গণ্য হবে, তখন উত্তর দিতে হবে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট। তো আপনাকে আসলে টার্ম মানে জিনিসটা আপনাকে জানতে হবে আর কি, তাহলে কিন্তু আসলে ওই এক কথায় উত্তরটাও দিতে পারবেন না। আচ্ছা, এরপর হচ্ছে চেক। চেক তো আপনারা দেখছি। আচ্ছা, চেক নিয়ে একটু বলি, সেটা হচ্ছে বাহক চেক বা বিয়ারার চেক। আচ্ছা, বাহক চেক যেটা আছে, চেক আপনারা দেখছেন এখানে টাকার অ্যামাউন্ট থাকে, এখানে তারিখ থাকে, তারপরে এখানে হচ্ছে কার কাছে পে করবে এটা থাকে, এখানে টাকা
কথায় লেখা থাকে, এখানে হচ্ছে রাউটিং নাম্বার থাকে, এখানে হচ্ছে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকে, এটা হচ্ছে রুট নাম্বার থাকে। ঠিক আছে, এই চেকের সামনের দিকে কিন্তু এই জিনিসগুলাই থাকে। আচ্ছা, বাহক চেক কি জিনিস? বাহক চেক যখন হচ্ছে ওই যে উপরের লাইনে আপনি বাহকের নাম হয় সেলফ লেখেন বা হচ্ছে ব্যক্তির নাম লিখে দেন এবং সে হচ্ছে যদি নিতে পারে, তাহলে হচ্ছে এটা হচ্ছে বাহক চেক বলে। হুকুম চেক বা অর্ডার চেক কি? অর্ডার চেক হচ্ছে আপনি সেম জিনিসই জাস্ট হচ্ছে একটা ওই যে ওখানে সেলফের জায়গায় ব্যক্তির নাম, মানে আপনি আরেকজন ব্যক্তিকে নির্দেশ করতেছেন, ওটা উল্লেখ থাকবে এবং পিছনে হচ্ছে একটা সাইন থাকবে এবং পাশাপাশি যে ব্যক্তি নিবে তাকে সাইন করতে হবে। ঠিক আছে, এবং কোনো শর্ত দিলেন না, এটাকে বলা হচ্ছে অর্ডার চেক। দাগ কাটা চেক কি? যখন হচ্ছে এখানে দুইটা দাগ দিয়ে দিব, এটাকে হচ্ছে দাগ কাটা চেক বলতেছি। এই দাগ দেওয়া মানে হচ্ছে হলো এটা কিন্তু ডিরেক্টলি ক্যাশ করতে পারবেন না, এটাকে হচ্ছে আপনার ওই আপনারা হচ্ছে একটা জিনিস পড়ছেন, ব্যাচ পড়ছেন। ব্যাচ হচ্ছে কি? বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এই জায়গাতে হচ্ছে ভরাইতে হবে। এটা নর্মালি কি হয়, এটা নর্মালি হচ্ছে এক ব্যাংক ওই আরেক ব্যাংকের থেকে নর্মালি টাকা আনার জন্য হচ্ছে এই কাজটা করে, অথবা হচ্ছে ওই আপনার ব্যাংকের স্টেটমেন্টে যে আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছেন, এটার জন্য হচ্ছে মূলত দাগ কাটা চেক ব্যবহার করে। ঠিক আছে, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ এবং ঝুঁকিমুক্ত, এই জন্য হচ্ছে সবচেয়ে বেশি দাগ কাটা করে। কারণ টাকা পয়সা অনেক সময় দেখা যায় যে আপনার টাকা আরেকজন এসে নিয়ে যেতে পারে। ঠিক আছে, বিয়ারের মনে করেন বিয়ারের চেকের ক্ষেত্রে যেটা হয়, পাশে একটা নাম, যত নাম থাকবে লাস্টে যে নাম থাকবে সে নিবে। ধরেন আপনি ধরলাম এখানে হচ্ছে করিম লিখলাম, করিম লেখার পরে চেকটা চুরি হয়ে গেল, তো আর যে পাইলো সে মনে করেন রহিম, তো সে হচ্ছে কমা দিয়ে রহিম দিল, পিছন দিয়ে হচ্ছে ধরেন আগের থেকে একটা সাইন করা ছিল, সে হচ্ছে কি করলো, হচ্ছে কারবার। কেমনটা লাগে? একটা মিনিট, হ্যাঁ, ঠিক হলে। তো যেটা বলতেছিলাম, আপনার অধিক নিরাপদ এবং হচ্ছে ঝুঁকিমুক্ত হচ্ছে দাগ কাটা চেক। ঠিক আছে, আচ্ছা ফাঁকা চেক হচ্ছে আপনি ব্ল্যাঙ্ক চেক যদি দেন তাহলে সেটা ফাঁকা চেক। পূর্ব তারিখ, আচ্ছা পূর্ব তারিখ পরবর্তী তারিখ। ঠিক আছে, পূর্ব তারিখ কি জিনিস? আপনি যদি আগে একটা তারিখ দেন তাহলে কিন্তু ওই
ওই চেকটা কিন্তু ওই টাকা তুলতে পারবে। তবে কতদিন পর্যন্ত? ওই তারিখ থেকে পরবর্তী 6 মাসের মধ্যে আপনাকে যাইতে হবে, তাহলে হচ্ছে আপনি ওই চেক থেকে টাকা তুলতে পারবেন। পরবর্তী তারিখ যদি দেন কোনো চেকে, তাহলে ওই টাকা ওই তারিখের আগে কিন্তু আপনি কোনো টাকা তুলতে পারবেন না। বাসি চেক মানে হচ্ছে যদি 6 মাস পার হয়ে যায়, এটাই হচ্ছে পরীক্ষা আসছিল 6 মাস। বাসি চেক হচ্ছে এই পূর্ব তারিখ যেটা বলছি, মানে একটা চেকের যে তারিখ আছে এই তারিখ থেকে 6 মাসের মধ্যে যদি আপনি টাকা তুলতে না পারেন, পরবর্তী সময় যদি যান, তাহলে ওই চেক থেকে আর কোনো টাকা তুলতে পারবেন না বা ভাঙানো যাবে না। এটাকে বলা হচ্ছে বাসি চেক। তারপর হচ্ছে চেক কার্ড বা মার্কেট চেক। এটা হচ্ছে মূলত কি জিনিস? সেটা হচ্ছে যদি আমি চেকের পরিবর্তে যদি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করি, পরিশোধ করি, তাহলে সেটাকে বলা হচ্ছে চেক কার্ড বা মার্কেট চেক। এটা হচ্ছে আমরা নর্মালি বিভিন্ন শপ টপমতে, তারপরে হচ্ছে আমরা বিগ বাজার এগুলোতে যে ব্যবহার করি, ঠিক আছে? কাগজের মধ্যে এগেনস্ট মানে বিকল্প হিসাবে, ওটা হচ্ছে মার্কেট চেক বা হচ্ছে চেক কার্ড বলি। আচ্ছা, খোলা চেক কি জিনিস? সেটা হচ্ছে যেটাতে আমি দাগ কাটতে পারি না, মানে ডিরেক্টলি হচ্ছে টাকাও তুলতে হবে। ঠিক আছে, যেখানে হচ্ছে আপনার কি করতে হবে না, অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ট্রান্সফার হবে না, প্লাস হচ্ছে অন্য ব্যাংকের থেকে আনা যাবে না। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ওটা খোলা চেক। মিউটিলেটেড চেক, নর্মালি আমরা যে চেকটা দেখি সেটা কিন্তু এমআইসি এর চেক। এমআইসি এর মানে জানেন, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন বা হচ্ছে রিডার, এক একজন এক একটা বলে, নর্মালি হচ্ছে রিকগনিশন। তো ওই ওই চেক ব্যতীত মানে ওই চেকে কি হয়, ওই চেকে হচ্ছে দুই পার্ট থাকে। ঠিক আছে, দুই পার্ট থাকে, একটা পার্ট আর একটা পার্ট। একটা পার্ট আপনার বইয়ের মধ্যে থেকে যায়, ওই পার্টটা হচ্ছে আপনি জমা দেন। কিন্তু আগের যদি চেকগুলো দেখেন, সেখানে হচ্ছে দেখবেন যে ছোট ছোট তিনটা করে পার্ট থাকে। ঠিক আছে, তিনটা পার্ট থাকে। একটা ধরেন আপনি এক জায়গায় জমা হয়েছে, এটা ধরেন আরেক জায়গায় রাখে, আর এটা হচ্ছে আপনার ওই বইয়ের মধ্যে থেকে যায়। ঠিক আছে, এই যে দুই ভাগ বা তিন ভাগ যেটাই বলেন, ঠিক আছে, যদি একসাথে থাকে, ঠিক আছে, মানে শুধুমাত্র আপনার মার্কিং করা থাকে, একসাথে যদি থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে মিউটিলেটেড চেক। ঠিক আছে, মানে অংশে ভাগ করা আছে কিন্তু ছিন্ন হয়নি। ঠিক আছে, বিচ্ছিন্ন করা যাবে কিন্তু ছিন্ন হয় না এখন পর্যন্ত, মানে ওই বইয়ের মধ্যে আছে, এটাকে বলা হচ্ছে মিউটিলেটেড চেক। আচ্ছা, ব্যাংক ড্রাফট, এটা হচ্ছে এমন একটা দলিল যেটা হচ্ছে আপনার কি করে, আপনার হচ্ছে এক ব্যাংক কর্তৃক অন্য ব্যাংকের উপর বা একই ব্যাংকের অন্য কোনো শাখার লিখিত নির্দেশমালা, এটা একটা হস্তান্তরযোগ্য দলিল। এটা হচ্ছে চেকেরই একটা বিকল্প জিনিস। আচ্ছা, পেমেন্ট অর্ডার বা পে অর্ডার, এগুলা নিয়ে আপনারা অলরেডি করছেন, অনেক জায়গাতে টাকা জমা দিচ্ছেন। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে একবার রিডিং করেন। পে অর্ডার হচ্ছে এই যে লেখাটা, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বাক্ষরিত লিখিত। আপনি ব্যাংকের কাছে টাকা দিচ্ছেন, সে হচ্ছে আপনাকে একটা ওই এফডিআর এর মতো একটা জিনিস আপনাকে দিচ্ছে। এই জিনিসটা আপনি যেখানে যাবেন সেখানে ধরাবেন, সেখানে আপনি এটা ভাঙাইতে পারবেন। ঠিক আছে, এবং এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কিন্তু নির্দেশ মানে নির্দেশিত হয়। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে পেমেন্ট অর্ডার। ব্যাংক ড্রাফট আর পেমেন্ট অর্ডার মধ্যে পার্থক্য কি? পেমেন্ট অর্ডার বাংলাদেশে যে কোনো জায়গায় ভাগ করা যায়, কিন্তু ব্যাংক ড্রাফটটা করা যায় না। আর বিডিটা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল, আর পেমেন্ট অর্ডারটা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল না, মানে যার নামে করবেন সেই হচ্ছে করতে পারবে, এর বাদে অন্য কেউ করতে পারবে না। কিন্তু এই ব্যাংক ড্রাফটটা হচ্ছে এটা ট্রান্সফারেবল করা যাবে। আচ্ছা, এলসিটা হচ্ছে আপনার লেটার অফ ক্রেডিট। এটা নর্মালি হচ্ছে একটু যদি বোঝায় বলি, ধরেন নর্মালি এটা আমরা দেখি হচ্ছে বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখি। ঠিক আছে, এখানে শুধু সংজ্ঞাটাই পড়বেন, সংজ্ঞাটা থেকে মনে করেন আসতে পারেন যে এটা মানেটা কি। হ্যাঁ, আগের পিওটা কি বললেন? পেমেন্ট অর্ডার, ধন্যবাদ এটা ভাইয়া। হচ্ছে পেমেন্ট অর্ডার। আপনি ওই যে ভার্সিটিতে টাকা জমা দিচ্ছেন না, টাকা জমা দেওয়ার সময় তখন দেখবেন যে একটা পেমেন্ট করছেন, অথবা হচ্ছে পে অর্ডার করছেন। পে অর্ডার, পেমেন্ট অর্ডারে আরেকটা নাম আমরা পে অর্ডার ডাকি। ঠিক আছে, ওখানে হচ্ছে ধরেন প্রাপকের নাম লেখা থাকে, মানে আপনি দেন যে এটা হচ্ছে ধরেন সোনাল কি বলেন, যেই ধরেন আপনার ভার্সিটি ঢাকা ভার্সিটি, পে টু ঢাকা ভার্সিটি দিলেন, হ্যাঁ এত টাকা, ওই টাকাটা আপনি জমা দিলেন। ওই ঢাকা ভার্সিটি হচ্ছে আপনার এটা ভাঙতে পারবে, আর কেউ ভাঙতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে পেমেন্ট অর্ডার। সেম জিনিস, এফডিআর এর মতোই দেখতে বা হচ্ছে চেকের মতোই দেখতে, জাস্ট হচ্ছে এখানে নামটা উল্লেখ থাকে, এখানে লেখা থাকে প্রাপক ব্যতীত অন্য কারো অনুকূলে পরিশোধ করা যায় না। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে পেমেন্ট অর্ডার ব্যাংকের যে শাখা থেকে ইস্যু করা হয় সেই শাখাতেই মূল্য পড়তে হবে। আপনার ঢাকা ইউনিভার্সিটির যে ওই যে যেটা বললাম, টাকা পরিশোধ করতেছেন কোন ওই যে লাল রঙের স্লিপ, একটা ওরা হচ্ছে আপনার কম খরচে করতে যায়, এই জন্য হচ্ছে একটা লাল স্লিপ, আমাদের সময় লাল স্লিপ ছিল। ঠিক আছে, বা আমার বুটেক্স এর ক্ষেত্রে লাল স্লিপ ছিল। সো ওই এরকম অনেক জায়গাতে অনেক রকম থাকে। ঠিক আছে, সো ওই ওই জিনিসটা ওই জায়গাতেই ভাঙা যায়, অন্য কোনো জায়গায় ভাঙা যায় না। ঠিক আছে, একটা ওয়ান কাইন্ড অফ পে অর্ডার টাইপের। বোঝা গেছে?
বোঝা গেছে? যে প্রশ্ন করছে সে কি বুঝতে পারছেন? জি ভাইয়া। না বুঝতে পারলে আবার বুঝাবো, বুঝতে পারছেন কিনা শিওর হন। হ্যাঁ পেমেন্ট, আরেকটু বলেন। আচ্ছা আবার বলতেছি সেটা একটু ভালো করে শুনুন। আগে ব্যাংক ড্রাফটটা বুঝেন। ব্যাংক ড্রাফটটা কি জিনিস? ব্যাংক ড্রাফটও অনেকটা পে অর্ডারের মতোই দেখতে, ঠিক আছে? ব্যাংক ড্রাফট এটা কি জিনিস? সেটা হচ্ছে লিখিত স্বাক্ষরিত। এটা হচ্ছে আমার যে কোনো ব্যাংকের থেকে হচ্ছে করা যাবে, ঠিক আছে? যে কোনো ব্যাংকের থেকে আমি হচ্ছে কি করতে পারবো, এটা ভাঙতে পারবো, ঠিক আছে? এবং আমি যে পরিমাণ টাকা কথা লাগবো সেই পরিমাণ টাকাই ওই ব্যাংক দিতে বাধ্য হবে। এটা কেন করতে পারে? কারণ সবার সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে এটার একটা রিলেশন থাকে। পরবর্তীতে তারা হচ্ছে কোড টু কোড ট্রান্সফার করে টাকা নিয়ে নিতে পারে। এই জন্য হচ্ছে আপনার ব্যাংক ড্রাফটটা হচ্ছে এইভাবে করা যায়। ব্যাংক ড্রাফটটা দেখতে পে অর্ডারের মতোই, ঠিক আছে? এবং এখানে হচ্ছে যে আপনার ওই যে স্পেশাল যে শাখা, মানে যে শাখা থেকে এটা অর্ডার করা হয়েছে ওই শাখা থেকে যে হচ্ছে নিতে হবে জিনিসটা এরকম না। সে অন্য কোনো শাখা থেকে করতে পারে। যেমন হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা দেখতাম বিএডিসি হচ্ছে ওই দেখবেন যে এখানে হচ্ছে বীজ বীজ কেনা বেচা হইতো। তো তখন হচ্ছে কি তারা পে অর্ডার করতে হইতো, ঠিক আছে? ওই পে অর্ডার করার জন্য তারা হচ্ছে যে কোনো ব্যাংকের কাছে যেত, যে হচ্ছে টাকা দিয়ে পে অর্ডারটা নিয়ে আসা তারা কি করতো, বিএডিসি জমা দিত। বিএডিসি হচ্ছে ধরুন সোনালী ব্যাংকে জমা দিত। সোনালী ব্যাংক হচ্ছে তাদের জেনারেল ওই যে যে ট্রান্সফারেবল যে জিনিসটা আছে ওটার মাধ্যমে তারা হচ্ছে ধরুন ওই আমার ওই ব্যাংকের থেকে সে সোনালী ব্যাংকে নিয়ে যেত। এই যে জিনিসটা এটাকে বলা হচ্ছে ব্যাংক ড্রাফট। তো যখন হচ্ছে ট্রান্সফারেবল হবে তখন অবশ্যই মনে রাখবেন হস্তান্তরযোগ্য দলিল হবে। আর পেমেন্ট অর্ডারটা কি জিনিস? পেমেন্ট অর্ডার হচ্ছে এক এক জায়গাতে এক এক রকম জিনিস দেয়। এক এক জায়গাতে ধরেন পে অর্ডারের মতোই হচ্ছে আপনাকে একটা চেক দিতে পারে। তবে ভার্সিটি ক্ষেত্রগুলোতে হচ্ছে দেখবেন যে লাল রঙের স্লিপ দেয়, ঠিক আছে? আমাদের ক্ষেত্রে লাল রঙের স্লিপ দিত, অন্য কোনো জায়গাতে অন্যভাবে হবে। তো ওই শাখার মধ্যে হচ্ছে দেখা যেত কি আপনি যাইয়া ওই অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে ওই অ্যাকাউন্ট এবং ওই ব্যাংকের এগেনস্টে হচ্ছে কাগজটা বের করতেন, নিয়ে ওই যে যেভাবে টাকা জমা দেয় না আপনার নর্মাল যে অ্যাকাউন্টে টাকা জমা দেয় ওরকম করে হচ্ছে লিখে আপনি হচ্ছে কি করতেন ওই জায়গাতে দিতেন। পরবর্তীতে হচ্ছে কি হচ্ছে ওই শাখা থেকে হচ্ছে ওই যে ব্যক্তি যেই প্রতিষ্ঠান বা ব্যক্তির কথা বলছেন তার তাকে হচ্ছে ওই টাকাটা হচ্ছে ট্রান্সফার করে দেওয়া হয়। মানে আপনার টাকাটা ওর কাছে হচ্ছে ট্রান্সফার করে দেওয়া হয় জাস্ট একটা স্লিপের মাধ্যমে, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে পেমেন্ট অর্ডার। স্লিপ বলতে পারেন, চেকও হইতে পারে, এটা এক এক ক্ষেত্রে এক এক রকম হয়, ঠিক আছে? তাহলে এটা যেহেতু অন্য ব্যাংকে যে হস্তান্তর হচ্ছে না, তাহলে এটা হচ্ছে হস্তান্তর অযোগ্য দলিল। এবং এটা শুধুমাত্র ওই প্রাপক, সেম প্রাপক এবং সেম অ্যাকাউন্ট শাখা, এর বাইরে অন্য কোনো জায়গা থেকে এটা ইস্যু বা প্রদান করা হয় না, ঠিক আছে? ওই সেম জায়গা থেকে ইস্যু করা হয়, সেম জায়গাতে প্রদান করা হয়, সেম যে ব্যক্তি আছে ওই ব্যক্তিকে হচ্ছে পরিশোধ করা হয়। এই হচ্ছে মূল পার্থক্যটা। বোঝা গেছে? তো পরের চাপটা ধরতেই পারছেন। আচ্ছা এরপরে যাই। এরপরে হচ্ছে এলসি, লেটার অফ ক্রেডিট। এটা হচ্ছে এটা অবশ্য আগের ওই শীটের মধ্যে আছে। মানে আপনি ব্যক্তি, আপনি হচ্ছে আরেক ব্যক্তি, মনে করেন আপনি হচ্ছে বিক্রেতা, ঠিক আছে? আপনি বিক্রেতা আর এ হচ্ছে হলো ক্রেতা, বায়ার। তো সে হচ্ছে বিদেশে আছে, আপনি হচ্ছে দেশে আছেন, মানে দেশে আছেন। তখন সে হচ্ছে আপনার কাছে ধরুন কাপড় চাইছে, ঠিক আছে? এখন আপনি কি করবেন? আপনার তো সিকিউরিটিজ লাগবে। তো সিকিউরিটি লাগার জন্য আপনি একটা ব্যাংকের সাথে শরণাপন্ন হবেন, সে একটা ব্যাংকের সাথে শরণাপন্ন হবে। তখন দেখা গেছে কি সে তখন কি করে, এই যে তার সাথে চুক্তি করে যে তুমি তোমার কাপড় যখন শিপে তুলবা তখন হচ্ছে কি করবা, তখন হচ্ছে আমার টাকা আমি এখানে ব্যাংকে পরিশোধ করে দিব, ওই ব্যাংক তোমার ব্যাংকে হচ্ছে টাকা দিয়ে দিবে, ঠিক আছে? তো সে কি করে, সে হচ্ছে তার টাকাটা হচ্ছে ওই ব্যাংকের কাছে জমা রাখে, কিন্তু শিপমেন্টের অপেক্ষা করে। যখনই ব্যক্তি হচ্ছে কাপড় উৎপাদন করে বা কাপড় বুনন করে, যখন হচ্ছে শিপমেন্ট করে তখন হচ্ছে ওই ব্যাংক হচ্ছে তার যে রিলেটেড ব্যাংকের কাছে টাকাটা পাঠায় দেয় আর শিপমেন্ট হচ্ছে স্টার্ট হয়। এই পুরোটা জিনিসটা হচ্ছে একটা গ্যারান্টির উপরে চলে। এই গ্যারান্টির নামটাকে বলা হচ্ছে এলসি। তাহলে এলসি হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্যারান্টি। এই জিনিসটা মনে রাখবেন, পরীক্ষা এটাই দেয়। এলসি কি? এলসি হচ্ছে একটা গ্যারান্টি যে আমি যখন শিপমেন্ট করব তখন আপনার টাকা ওই ব্যাংকের থেকে পাস হয়ে যাবে, আর আমি আগে হচ্ছে ব্যাংকের কাছে টাকা দিয়ে রাখবো। এই জিনিসটা হচ্ছে মূলত গ্যারান্টিটা। আচ্ছা তারপর হচ্ছে এগুলা একটু পড়ে নিয়ে, এগুলা আসলে একবার রিডিং দিলে হবে।
আর এগুলো হচ্ছে ফুল মিনিং আসে। F1 এর ফুল মিনিং কি, FOB এর ফুল মিনিং কি, C&F এর ফুল মিনিং কি, এগুলো ফুল মিনিং আসে। মানি লন্ডারিং তো বুঝেন যে 2002 সালের যে আইন, মানি লন্ডারিং আইন 2002, প্রতিরোধ আইনটা ছিল 2002 আর মেইন আইন ছিল 2012 সালের। ঠিক আছে, মানি লন্ডারিং মূল আইন ছিল 2012 সালের, আর প্রতিরোধ আইনটা হচ্ছে 2002 সালের। ঠিক আছে, তো মূলত হচ্ছে অবৈধ পন্থায় যেটা করে, অবৈধ পন্থাটাকে রোধ করার জন্য যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ। আর মানি লন্ডারিং হচ্ছে অবৈধ পন্থায় যদি আপনি টাকা পাচার করেন তাহলে হচ্ছে এটা হচ্ছে মানি লন্ডারিং। কিছু টার্মস আছে KYC TP, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার KYC নো ইউর কাস্টমার, পরীক্ষা খুব আসে, টিপিটা খুব আসে, ট্রানজেকশন প্রোফাইল। একটা লিমিট থাকে, যখন হচ্ছে আপনি বারবার ওই লিমিটটা টাচ করেন বা ক্রস করেন, তখন আপনার প্রোফাইলটাকে হচ্ছে আপনার কি বলে সাসপিসিয়াস ধরা হয়। ঠিক আছে, তখন এটা হয়ে যায় STR হয়ে যায়। ঠিক আছে, সাসপিসিয়াস ট্রানজেকশন ধরা হয়। তবে ওই লিমিটের মধ্যে করলে আপনার হচ্ছে ওই ট্রানজেকশন প্রোফাইলটা ওই লিমিট দেওয়া থাকে, ওই লিমিটের মধ্যে করলে কোনো সমস্যা হয় না। আর ক্র্যাশ ট্রানজেকশন টাকার হিসাব, যেটা হচ্ছে 10 লক্ষ টাকা সর্বোচ্চ, এটা মূলত হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে, এবং এর অধিক হলে বাংলাদেশ ব্যাংকে হচ্ছে রিপোর্ট করতে হয়। আর মানি লন্ডারিং এ হচ্ছে দোষী সাব্যস্ত হলে 7 বছরের কারাদণ্ড আছে। এগুলো বলে ফেলছি। আর এরপর হচ্ছে ট্যাক্সের যেটা আছে 2026-এর 1 জুলাই থেকে কার্যকর, এটা আসতে পারে সর্বোচ্চ এটা এ, কত টাকার পরে হচ্ছে আপনার কর দিতে হবে, সেটা হচ্ছে 3,75,000 টাকা, বর্তমানে হচ্ছে 3.5 লক্ষ টাকা। আর পরের বছরে যেটা শুরু 2026 সালে 1 জুলাই, এটা হচ্ছে 3,75,000 টাকা থেকে মানে দিতে হবে, কর দিতে হবে, এর পর্যন্ত কর মওকুফ। এবং কার জন্য কর মওকুফ কি আছে, এটা হচ্ছে এখানে হচ্ছে বলা আছে। আচ্ছা, এই সার্কুলারের মধ্যে একটা সার্কুলার আপনাদেরকে দেওয়া হয়নি, হ্যাঁ, সেই সার্কুলারে হচ্ছে এই সঞ্চয়পত্র এবং প্রাইজ বন্ড নিয়ে হচ্ছে বলা হয়েছিল। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক মানে ব্যাংকগুলোকে ইস্যু করার কথা বলা আছে। তো যেহেতু এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এই জন্য হচ্ছে আমি কি করছি, সঞ্চয়পত্র প্রাইজ বন্ডের জিনিসটা আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। সঞ্চয়পত্র জিনিসটা কি জিনিস? সঞ্চয়পত্র হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদে হচ্ছে, আচ্ছা আমি ডিরেক্টলি হচ্ছে আপনার উদাহরণ পার্থক্য চলে যাই। সঞ্চয়পত্র হচ্ছে আপনার নিশ্চিত মুনাফা পাবেন একটা নির্দিষ্ট হারে, এবং এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আর প্রাইজ বন্ড হচ্ছে অনিশ্চিত লাভ, মানে এটা আপনি কত লাভ পাবেন এটা নিশ্চিত না, স্বল্প মেয়াদী হয়, যে কোনো সময় ভাঙা যায়। তবে সঞ্চয়পত্র হচ্ছে ওই অনেকটা FDR এর মতোই, যে আপনার 5 বছর বা 10 বছর এরকম নির্দিষ্ট থাকে, আপনি ওই নির্দিষ্ট সময় পরে হচ্ছে ভাঙতে পারবেন। তবে প্রাইস বন্ড যখন তখন ভাঙা যায়। তবে এটা হচ্ছে অনেকটা লটারির মতো, আপনার লাভ হচ্ছে লটারির মতো। ঠিক আছে, আপনার লাভটা দিবে হচ্ছে লটারি হিসাবে, যার সাথে আপনি করে রাখছেন, লটারি যদি কখনো লাগে যায় তখন আপনি ওই ওই টাকাটা পাবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদেরকে একটা জিনিস, বাকিগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, বাকি সবগুলো এখানে দেওয়া আছে। আর কিছু রিসেন্ট তথ্য আছে, লাস্ট পেজ হচ্ছে রিসেন্ট তথ্য আছে, যেটা হচ্ছে আপনার একবারে নতুন যেটা হয়েছে আর কি। হ্যাঁ, এখানে কিছু তথ্য আছে, যেমন হচ্ছে একটা তথ্য হচ্ছিল আপনার এই যে IIPS, খুবই গুরুত্বপূর্ণ। 4 তারিখ না 2 তারিখ বলছিল আর কি মনসুর সাহেব। হ্যাঁ, তো কি বলছিল, সে হচ্ছে একটা নতুন চালু করবে, তার নাম হচ্ছে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম। ঠিক আছে, পরীক্ষা আসবে যে IIPS এর পূর্ণরূপ কি, অথবা IIPS কবে চালু হবে, 2027 সালে জুলাইয়ের মধ্যে হচ্ছে চালু করার সিদ্ধান্ত আছে। আচ্ছা, কিছু ইনফরমেশন আছে অর্থনৈতিক জনের, এই জিনিসটা হচ্ছে আপনারা হচ্ছে পড়ে নিবেন। ঠিক আছে, এটা আর পড়াচ্ছি না, এই দাগানো গুলা পড়তে হবে মাস্ট, এগুলো দাগায় দেওয়া হচ্ছে অলরেডি। আচ্ছা, এখানে হচ্ছে কি জিনিস, আচ্ছা একটা জিনিস পড়ানো হয় নাই, সেটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। অর্থনৈতিক সমীক্ষাটা আপনাদেরকে পড়তে হবে, এটা আগে পড়ানো হয় না। অর্থনৈতিক সমীক্ষাতে কি পড়তে হবে বিশেষ করে, এই আমার মতে হচ্ছে সেকেন্ড পার্টে যেগুলো আছে এগুলো হচ্ছে স্পেসিফিক ভাবে দেওয়া আছে। পরীক্ষায় কোনগুলো আসে, যেমন জনসংখ্যা বৃদ্ধির হার খুব আসে, তারপর হচ্ছে মোট জনসংখ্যা অনেক আসে, 17.22 কোটি বর্তমানে দেওয়া আছে। তারপর হচ্ছে অনুপাতটা হচ্ছে আগেরটাই আছে। GDP এটা খুব বেশি দেয়, এটা আপনার ফোকাস রাইটিং ও লাগবে, এই দুইটা হচ্ছে ফোকাস রাইটিং এ লাগবে। ফোকাস আসলে আপনার পুরা অর্থনৈতিক সমীক্ষাটাই হচ্ছে ফোকাস রাইটিং এর জন্য দরকার। তো আমি বলবো পুরোটাই মুখস্থ করে ফেলেন। হ্যাঁ, আপনার কখন লাগবে ইনফরমেশন, যখন আপনি লিখতে বসবেন, মাথা মন খুললে লিখতে বসবেন, তখনই বুঝতে পারবেন যে আপনি কোথায় ইনফরমেশন ইউজ করতে পারবেন। আমার সবসময় টার্গেট থাকতো আমি যেমনি হোক সবগুলাই হচ্ছে ওই অর্থনৈতিক সমীক্ষার সাথে রিলেট করা, তাহলে দেখা যায় যে আমি ডাটা ইউজ করতে পারি। হ্যাঁ, আমার অর্থনৈতিক সমীক্ষা আমার মুখস্থ থাকতো।
আমার এর থেকে আরো বেশি মুখস্থ থাকতো, মানে বই যেটা আছে না, অরিজিনাল যে বই আছে, বইয়ের যে ইনফরমেশন গুলা, ওই ইনফরমেশন সব হচ্ছে আমি মুখস্থ রাখতাম 5 বছরের হিসাব করে। তাহলে আমি হচ্ছে ওই 5 বছরের ডাটা দেখাইতে পারতাম। আপনারা চাইলে ওভাবে ফোকাস রিডিং এর জন্য করতে পারেন। হ্যাঁ, এই যে 1820, 1738 এরকম করে 5 বছরের হিসাব, প্রত্যেকটা 5 বছরের হিসাব কিন্তু ওই বইয়ের মধ্যে আছে। তো ওইখান থেকে কিন্তু আপনি চাইলে করতে পারেন। আর এখানে হচ্ছে যেগুলো হচ্ছে এখানে যে স্টার গুলা দেওয়া আছে, স্টার গুলা খুবই গুরুত্বপূর্ণ। স্টার স্টার মার্কিং যেগুলা, এটা হচ্ছে মাস্ট। স্টার গুলা হচ্ছে মাস্ট। হ্যাঁ, এগুলা মানে পড়তেই হবে, এটা বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই স্টার গুলা। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আর বেশি নিব না, 10 থেকে 15 মিনিট নিবো, 10 থেকে 15 মিনিট পরে শেষ করে দেবো। আচ্ছা, এখান থেকে কোনগুলা কোনগুলা দেখবেন, এগুলো অলরেডি আপনাদের ক্লাস দেওয়া আছে, জাস্ট ক্লাসটা দেখবেন। এখানে হচ্ছে আমি জাস্ট বলে দিচ্ছি কোনগুলা রিটেনে লাগবে। এটা অবশ্যই রিটার্নে লাগবে। আগের সবগুলা কিন্তু লালগুলা, বাকি যে অংশ ছিল সবগুলা লালগুলা কিন্তু পড়তে হবে। আমি জাস্ট মানে ক্লাসের মধ্যে যেহেতু একবার পড়ানো হয়েছে আগে, আর ওখানে দাগানো আছে দেখে বলি নাই, মানে আগে মানে সেম জিনিস আবার দাগাইতে হবে, এই জন্য আর দাগাইনি। তো ওখানে লাল মানে ওই একটা দেখবেন নির্দিষ্ট হওয়ার পরে আর দাগাই নেই। এগুলো হচ্ছে সবগুলোই পড়তে হবে। আপনারা যা করতেছেন, আমার আসলে কোনো কথা বলার নেই আসলে। আচ্ছা, এখানে যে দাগগুলো আছে, দাগ সব ঠিক আছে, দাগগুলা মাস্ট করতে হবে। তবে একটা জিনিস পরে আমি বলতেছি, আমি এখন বলবো না, ক্লাস শেষ হওয়ার পরে বলবো। ক্লাস শেষ পর্যন্ত থাকেন, কিছু কথা বলবো। কিছু জিনিস আসলে, আচ্ছা, কিছু জিনিস হচ্ছে আপনার স্কিপ করে যেতে হয়। হ্যাঁ, যেমন আপনাদের ঘরে আপনার বাবা মা আছে, তো দেখবেন যারা হচ্ছে একটু বয়স্ক হয়, তারা হচ্ছে মানে নর্মাল কথাগুলো নিতে কষ্ট হয়, তো এরা বললে ওকে। হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে বেশি দৌড়াদৌড়ি করার দরকার নেই। আমি এমন আমি নিজে তো, হ্যাঁ মানলাম তো, আমি আসলে বলি নাই, এটা তো আমার ভুল। বাট এটা আপনার হচ্ছে ওইভাবে মানে স্কিপ করে যেতে হয়। হ্যাঁ, ওটা নিয়ে এত কথা বলতে হয় না, আপনারা যেভাবে শুরু করছেন এখনো কথা বলতেছেন। আচ্ছা, তো এরপরে বলি, এরপর হচ্ছে এখান থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে রিটেন, এগুলো পড়বেন। তারপর হচ্ছে জিডিপি জিএনপির পার্থক্য, এখান থেকে আসে যে এটা বলতে কি বোঝায়। মনে করেন এরকম লেখা থাকবে একটি দেশের অভ্যন্তরে। আচ্ছা, জিডিপি জিএনপির মধ্যে মূল পার্থক্য হচ্ছে, জিডিপি হচ্ছে মূলত একটা দেশ, এই দেশের অভ্যন্তরে আপনার কি বলে, দেশের মানুষ এবং দেশের বাইরের মানুষ যে আয়টা করতেছে এটা জিডিপি। আর জিএনপি হচ্ছে দেশের ভিতরে এবং দেশের বাইরে দেশের মানুষ যে আয়টা করতেছে এটা হচ্ছে জিএনপি। ঠিক আছে, তাহলে জিডিপি থেকে আগে বাদ যাবে কি, বিদেশি মানুষের আয় বাদ যাবে, আর যোগ হবে কি বাইরে দেশি মানে প্রবাসীদের যে আয় এটা যোগ হবে, তাহলে হবে জিএনপি। আচ্ছা, অর্থনীতি এখান থেকে রিটার্নে আসে। ঠিক আছে, এটা একটু পড়তে হবে। বাজেটের বাজেটের বাজেট আপনার আসার সম্ভাবনা কম, বলতে গেলে নাই। অবশ্যই অর্থনৈতিক সমীক্ষাটা পড়তে হবে, যেহেতু অর্থনৈতিক সমীক্ষা নতুন দিছে। আমার হিসেবে অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন আসার কথা। যদি বলেন যে ভাই মানে ওয়ান ওয়ান শট, তাহলে হচ্ছে ওয়ান শট যদি বলেন, তাহলে হচ্ছে হলো আপনার ওই অর্থনৈতিক সমীক্ষা। হ্যাঁ, এই জায়গায় অর্থনৈতিক সমীক্ষা হচ্ছে মাস্ট। অর্থনৈতিক সমীক্ষা আর হচ্ছে করের হিসাবটা। ঠিক আছে, করের হিসাব যেটা বললাম, ওই করের হিসাব আর অর্থনৈতিক সমীক্ষা এটা হচ্ছে মাস্ট। আচ্ছা, মূল্য সংযোজন কর, যেহেতু এখন ওই যে কর দিবস চলছে, তো দিবস থেকে আসার সম্ভাবনাটা একটু বেশি। ঠিক আছে, যেমন হচ্ছে লাস্টে কি গেল, আপনার ইনকাম ট্যাক্স ডে গেছে, সেই জন্য হচ্ছে এটা পরীক্ষা দিতে পারে। আর হচ্ছে আরেকটা হচ্ছে 10 ডিসেম্বর হচ্ছে ব্যাড ডে আছে, আপনাদের পরীক্ষা হচ্ছে 19 তারিখ, এর আগে 10 হচ্ছে ব্যাড ডে, সো 10 তারিখ এটা দিতে পারে। হ্যাঁ, মাথায় রাখবেন যে আপনাকে এমনি এমনি প্রশ্ন করবে না, রিলেটেড টাইপের কিছু, মানে ওই টাইমের সাথে রিলেটেড কিছু টাইমিং দিয়ে প্রশ্ন করবে। কথাটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর হচ্ছে বিটা সবসময় ইম্পর্টেন্ট থাকে, এটা আসলে বলার কিছু নাই। বাংলাদেশ প্ল্যানিং কমিশন খুব একটা ইম্পর্টেন্ট না, একটা গুরুত্বপূর্ণ না। কর সম্পর্কিত কিছু পরিভাষা এখান থেকে আসতে পারে এবার, যেহেতু ওই যে বললাম যে কর রিলেটেড, লাস্ট 1-2 মাস কর রিলেটেড প্রচুর কথাবার্তা হয়েছে।
তো এর জন্য ক রিলেটেড প্রশ্নগুলো আসতে পারে, এখানে একটু ভালো করে পড়তে হবে, এটা আগে পড়ানো হয়নি। আচ্ছা, যেটা বলি কর অবকাশ, কর অবকাশ মানে হচ্ছে মওকুফ দেওয়া। ঠিক আছে, আপনি হচ্ছে ধরেন কোনো জায়গাতে ধরেন মিল দিছেন অথবা হচ্ছে কোনো জায়গায় বিনিয়োগ করছেন, এই জন্য আপনার কিছু ট্যাক্স হচ্ছে মওকুফ হবে। এই ট্যাক্স মওকুফটাকে বলা হচ্ছে কর অবকাশ বা ট্যাক্স হলিডে। আয়কর রিটার্ন, যেটা হচ্ছে আপনার প্রত্যেক বছর আপনি হচ্ছে জমা দেন যে আপনি কত আয় করছেন এবং ওটার উপর ভিত্তি করে আপনি কিছু ট্যাক্স দিবেন। ঠিক আছে, মানে আয়কর রিটার্নের উপর ভিত্তি করে আপনি ট্যাক্স দিবেন। কর রেয়াত, কর রেয়াত হচ্ছে যেমন আপনি জীবন বীমা করছেন, ঠিক আছে, জীবন বীমা করছেন তখন আপনাকে হচ্ছে কিছু কর রেয়াত দিবে, রিবেট দিবে, কিছু টাকা আপনাকে ব্যাক করে দিবে। অথবা আপনি কোনো জায়গাতে বেশি কর দিয়ে ফেলাইছেন, আপনাকে যদিও কর এটা ব্যাক দেয় না, মানে আপনি যদি একবার পেমেন্ট করে ফেলেন ওটা ব্যাক দেয় না, নর্মালি হচ্ছে যখন হিসাব করবেন তখন হচ্ছে ওই জিনিসটা আপনাকে ছাড় দেয়। এটাকে বলা হচ্ছে কর রেয়াত। কর রেয়াত আর অবকাশের মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে আপনাকে বিনিয়োগ করতে হবে, আর এটা হচ্ছে আপনি এক জায়গাতে বেশি ইউজ করে ফেলছেন, ওই জন্য হচ্ছে মনে করেন বেসিক টাকা থেকে, বেসিক টাকা ধরেন হচ্ছে জেলাতে হচ্ছে বিভাগে হচ্ছে 5,000 টাকা, জেলাতে হচ্ছে 4,000 টাকা মানে সদরে, আর উপজেলাতে হচ্ছে 3,000 টাকা। তো এই টাকাটা হচ্ছে বেসিক টাকা। এখন আপনি অন্য জায়গাতে ধরেন যেমন অন্য জায়গাতে ধরেন আপনি ওখানে ট্যাক্স দিয়ে ফেলেছেন ধরেন 1,500 টাকা এক্সেস, ঠিক আছে, তখন এই টাকাটা হচ্ছে এই টাকা থেকে মাইনাস যাবে। এই জিনিসটাকে বলা হচ্ছে কর রেয়াতের ক্ষেত্রে। আয়কর, যেটা আপনি কর দিচ্ছেন, আবগারি শুল্ক, এক্সাইজ ডিউটি, আপনার হচ্ছে এটাকে বলা হচ্ছে আরোপিত অভ্যন্তরীণ কর, এটা দিতে বাধ্য থাকবেন প্রত্যেক মাস বছর শেষে। ঠিক আছে, আর কিছু কিছু পণ্যের ক্ষেত্রে হচ্ছে পণ্যটা ঢোকার সাথে সাথে, যেমন আপনি যদি ব্যাংকের কথা বলে, আপনি ব্যাংকে টাকা রাখছেন, 1 বছর পর পর আপনাকে ডিসেম্বরে ধরেন একটা টাকা ডিউটি দিতে হবে, ওই টাকাটা হচ্ছে আবগারি শুল্ক, সরকারকে দিতে হবে। ঠিক আছে, আর এমনিতে হচ্ছে সরকার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আরোপ করে ডিরেক্ট, ওটা আনার সাথে সাথে আপনাকে ট্যাক্স দিতে হয়, এটাকে বলে এক্সাইজ ডিউটি। সিন ট্যাক্স, যেটা হচ্ছে আপনার সমাজের জন্য ক্ষতিকর, এটার জন্য এক্সট্রা একটা ট্যাক্স ধরা হয়। নর্মাল ট্যাক্স যদি 5%, 15% হয়, ওটার জন্য ধরুন আরো এক্সট্রা 5% বা 10% ধরা হয়। যেমন সিগারেট, মদ্য, জুয়া, জুয়া না, জুয়া একবারে বাতিল, সিগারেট, মদ, এদের এটাতে কিন্তু আলাদা ট্যাক্স করা আছে। আর জুয়া তো ডিরেক্ট নিষিদ্ধ, 18(2)-তে হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে সংবিধানে। আচ্ছা, সম্পূরক শুল্ক, সাপ্লিমেন্টারি ডিউটি দরকার নাই। মাসুল টোল, যেটা হচ্ছে আপনি ওই যে কি বলে সেতুর উপরে, পদ্মা সেতু বা হচ্ছে হানি ফ্লাইওভারের উপর যে টাকাটা দেন, এটা হচ্ছে টোল। ঠিক আছে, আচ্ছা, এগুলোর দরকার নাই। বাজেট, বাজেটটা এবার গুরুত্বপূর্ণ না, এবার গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা, এটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে ওই যে 2025টা পড়বে, বাজেটটা থেকে আলোচনা খুব একটা নাই। তারপরে যদি বলেন এখানে হচ্ছে কত টাকা বাজেট, এই তিনটা যে লাইন দাগানো আছে, 3 লাইন, এই 3 লাইন দাগানো জিনিসটা পড়লে হবে। আচ্ছা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ লেটেস্টটা পড়তে হবে, যাওয়ার আগে দিয়ে একটু লেটেস্টটা সার্চ করে যাবেন। মুদ্রানীতি, এটা হচ্ছে আসবে না, যেহেতু জানুয়ারিতে নতুন মুদ্রানীতি হবে, আসার সম্ভাবনা কম, এটা না পড়লে হবে। তবে জাস্ট মনে রাখবেন আমাদের মুদ্রানীতি হচ্ছে মানে বছরে 2বার মুদ্রানীতি হয়। যেহেতু সামনে মুদ্রানীতি আছে, তো ওইভাবে প্রশ্ন করতে পারে যে মুদ্রানীতি বছরে কয়বার হয়, 2বার। একটা হচ্ছে জানুয়ারি থেকে জুন জুন, আর একটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর। ঠিক আছে, বাংলাদেশের মুদ্রানীতি হচ্ছে সংকোচনমূলক মুদ্রানীতি। ঠিক আছে, এতটুকু করলেই হবে। আর বাদ বাকি এগুলো কিন্তু অলরেডি পড়ে ফেলেছি, ওই যে পলিসি রেট হ্যান ত্যান, এগুলো তো পড়ে ফেলেছি, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো আগে দরকার ছিল, এগুলো দরকার নাই। এখানে শুধুমাত্র রিজার্ভটা দেখবেন, রিজার্ভ কত, আর কিছু লাগবে না। এই সূচক মুচক কিছু লাগবে না, সূচক আসবে না, সূচক দরকার নেই, এটা দরকার নাই, এটা দরকার নেই, এটা দরকার। এই ভাতাটা দরকার, ভাতা হচ্ছে বাড়ছে, ঠিক আছে, 650, 650, 900, আপনার 850, 650। আর সামাজিক নিরাপত্তা খাত খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন করে, ভালো প্রশ্ন করে, এটা একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এটা একটু ভালো করে পড়তে হবে। এটা একটু ভুল দিছিলাম, আহ, মুছে দিই। ভাইয়া, এগুলোর উপর কি পরীক্ষা হবে? এই যে আজকে যেটা ক্লাস হইতেছে এটার উপর? আপনাদের মূলত পরীক্ষা সম্ভবত 5টা দেওয়া একসাথে পরীক্ষা, আপনার টাইম নেই তো।
ও মানে মডেল টেস্ট 3টা হবে আর 2টা সাবজেক্ট ফাইনাল এরকম। হ্যাঁ হ্যাঁ, কাগজে ও দেখেন ওখানে লেখা আছে, দেখেন। আচ্ছা ভাই। আচ্ছা, এখান থেকে আমরা একটু সরে যাই, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এটা ভালো করে পড়বেন। রিসেন্ট কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে, হ্যাঁ, রিসেন্ট ইনফরমেশন কিছু দেওয়া আছে, রিসেন্ট ইনফরমেশন গুলো একটু পড়বেন। রিসেন্ট ইনফরমেশন, হ্যাঁ, রিসেন্ট ইনফরমেশন গুলো একটু পড়বেন, যেটা আমি শীটের মধ্যে দিছি ওগুলো একটু মাথায় রাখবেন। প্লাস হচ্ছে এটা একটু ভালো করে পড়বেন। বিশেষ অর্থনৈতিক অঞ্চল, পোশাক খাতটাও ভালো করে পড়বেন, এখান থেকে প্রশ্ন দেয়, ভালো প্রশ্ন দেয়, এই জায়গায় প্রশ্ন কমন পড়ে। ইপিজেড ওইটা সেম, ওই কোথায় বলতেছি আমি একটু বলে দিই, আবার নাহলে তো বলবো যে ভাই তো বলছে বাট কোথায় আছে এটা না। এই যে এই জায়গাতে, এই যে অর্থনৈতিক অঞ্চল, হ্যাঁ, এই জায়গাতে লেখা আছে, এটা হচ্ছে অর্থনৈতিক অঞ্চলের সাথে। এখান থেকে আসার সম্ভাবনাটা একটু বেশি, ওই মূল শীট থেকে এখান থেকে আসার সম্ভাবনাটা একটু বেশি। আচ্ছা, জিএসপি, জিএসপি প্লাস পুরোটা পুনরূপ পড়বেন, কে কোনটা করে, এলডিসি ভুক্তদের জন্য কি আর ইউ ভুক্তদের জন্য কি, এটা একটু দেখবেন, এটাও ইম্পর্টেন্ট। এটা দিয়ে দিব কিন্তু বুঝতে হবে, নাহলে আপনাদের আমি দিয়ে দিলে যে আপনি বুঝে দেবেন জিনিসটা এরকম না। আচ্ছা, বাদ বাকি শীটটা আর কিছু না, এরপরে যেটা সেকেন্ড শীট, এটাতে আর বেশি পড়া লাগবে না, কারণ এটা প্রিলিতে যা পড়ছেন তাই। কোথায় গেল সেকেন্ড শীট? আচ্ছা, সেকেন্ড শীট হচ্ছে প্রিলিতে যা পড়ছেন তাই, হ্যাঁ। কোথায় গেল? বেশ, আসলে আপনাদের আমি আর একটু ভালো করে পড়তে পারতাম, কিন্তু ওই মাঝখানে সমস্যার কারণে হচ্ছে আমি একটু চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমি আসলে দুঃখিত। আমি আরো আগে শেষ করতে পারতাম, হ্যাঁ। আচ্ছা, যে জিনিসটা হচ্ছে এখানে যে জিনিসগুলো দাগানো আছে, হ্যাঁ, মূলত আপনি প্রিলিতে যা পড়ছেন, প্রিলি ইজ ইকুয়াল টু রিটেন, এখানে আসলে এক্সেস কিছু নাই। তো আপনার প্রিলি সিমিলার টু হচ্ছে রিটেন, এখানে নতুন করে কিছু দেখানোর নাই। আসলে অনেকে ধরেন এটা পড়বেন না, ঠিক আছে, কারণ যেহেতু আগে পড়া আছে ভালো করে যেহেতু পড়ছেন, তো এখানে আগের গুলোই পড়তে হবে, এক্সেস কিছু নাই। আর একটু যদি দেখি যে প্রাচীন বাংলা জনপদ আছে, এখানে টপিক রাজধানী ঢাকা আছে, রাজবংশ ব্যবস্থা, রাজবংশের পরিচিতি, এগুলো সবগুলো ডিটেলস কথাবার্তা বলা হয়েছে ক্লাসের মধ্যে। বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ভালো প্রশ্ন করে। আচ্ছা, খুব বেশি গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো একটু দাগাই দিই, তাহলে আপনাদের শেষ মুহূর্তের জন্য একটা রিভিশন, ছোটখাটো রিভিশন দিতে পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রাজধানী ঢাকাটা গুরুত্বপূর্ণ। রাজবংশ দরকার নাই, এটা দরকার নাই। সেন বংশ, সেন বংশ, পাল বংশ, মৌর্য বংশটা পড়বেন, মৌর্য বংশ দরকার আছে, মৌর্য বংশ, পাল বংশ দরকার আছে, মানে এগুলো মাস্ট পড়বেন, এগুলো বাদ দিবেন না, হ্যাঁ, এগুলো অবশ্যই পড়ে যাবেন। সেন বংশ দরকার আছে, সেন বংশ হচ্ছে সর্বশেষ, ঠিক আছে, এই জন্য হিসাবে দরকার। আর শুরু হয়েছে হচ্ছে মৌর্য বংশ দিয়ে। রাজধানীটা পড়বেন, আগমনকারী পরিবারক পড়তে হবে, এটা কিছু করার নাই, এটা পড়তে হবে। আচ্ছা, মুসলিম শাসন, মুসলিম শাসন শুরু হয়েছে নিক্তানুদ্দিন মোহাম্মদ যে সে বাংলাতে, আর আর ভারতে শুরু হয়েছে মূলত কার মাধ্যমে? ভারতে শুরু হয়েছে কুতুবউদ্দিন আইবেক, ঠিক আছে, তবে মূল প্রতিষ্ঠাতা কে? মূল প্রতিষ্ঠাতা হচ্ছে কে, বলতে পারবেন? মোহাম্মদ ঘুরি। ডেনিস দুতমিশ। ইলতুৎমিশ, মূল হচ্ছে ইলতুৎমিশ। যখনই মূল শব্দটা পাবেন তখন চোখ বন্ধ করে দাগাবেন হচ্ছে ইলতুৎমিশ, ঠিক আছে। ওখানে আর অন্য মোহাম্মদ ঘুরি টুরি যাওয়ার দরকার নেই, এইটা একটাই লাইন, যে মূল প্রতিষ্ঠাতাকে, মূল প্রতিষ্ঠাতা আসলে ইলতুৎমিশ, মানে এই যত কার্যক্রম দেখছেন মূল যত চেঞ্জ হয়েছে সব হচ্ছে ইলতুৎমিশের কাজে হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে হলো সুতুর্কি শাসন, এর মধ্যে হচ্ছে শুধুমাত্র হচ্ছে শেরশাহটা পড়বেন, মানে এখানে শেরশাহই আছে, শেরশাহতে হচ্ছে চারটা জিনিস, আমি এমনি পড়াই, শেরশাহটা হচ্ছে মূলত পাঁচটা জিনিস। একটা হচ্ছে শেরশাহ, সেটা উপাধি নিছে, ঠিক আছে, তার মূল নাম হচ্ছে শের খান সুর। সে হচ্ছে কি চালু করছে? সে হচ্ছে ডাক ব্যবস্থা চালু করছে, সে হচ্ছে পাট্টা কাবুলিয়ত চালু করছে, সে হচ্ছে দাম মুদ্রা চালু করছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই যেটা বলছি এটা বাদে আর কিছু পাওয়ার দরকার নেই, এটা হচ্ছে শেরশাহ, ঠিক আছে, শেরশাহ। আচ্ছা, আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে আপনার খুব একটা দরকার নাই,
এবার হচ্ছে এই কয়েকটা জিনিস বললে হবে। 12 ভূঁইয়া, 12 ভূঁইয়াটা গুরুত্বপূর্ণ। 12 ভূঁইয়াটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। দিল্লি সালতানাত, এই যে যেটা বলতাম কুতুবউদ্দিন আইবেক, শামসুদ্দিন ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ হচ্ছে মূল বা প্রকৃত, ঠিক আছে, এই প্রকৃত প্রতিষ্ঠাতা। আর এমনি প্রতিষ্ঠা করছেন হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। আর মোহাম্মদ ঘুরি হচ্ছে প্রথম আসছে। সবাই এটা ঘুরে ফেলে। মোহাম্মদ ঘুরি হচ্ছে সে প্রথম শাসন চালু করছে, ঠিক আছে। কোথার মাধ্যমে? সে হচ্ছে কি তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধে হারছে, দ্বিতীয় যুদ্ধে জিতছে। 1191, 1192, 92টাতে জিতছে, 91টাতে হারছে। জিতার পরে কোথায় আসছে? সে কিন্তু দিল্লিতে আসে নাই। সে কোথায় আসছিল? সে হচ্ছে ভারতবর্ষে আসছিল। দিল্লি তার স্পেসিফিক্যালি ছিল না। দিল্লি শুরু হয়েছে কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে। আর শামসুদ্দিন ইলতুৎমিশের মেয়ে হচ্ছে সুলতানা রাজিয়া। এটা অনেকবার পরীক্ষা আসছে, একটা লাইনই কমন। সে হচ্ছে প্রথম মুসলিম নারী। সুলতানি আহমদ ফখরুদ্দিন মুবারক শাহ খুবই গুরুত্বপূর্ণ। যার গুরুত্বপূর্ণ গুলো বলে যাচ্ছি। শামসুদ্দিন ইলিয়াস শাহ গুরুত্বপূর্ণ, এগুলোর দরকার নাই। আলাউদ্দিন হোসেন শাহটা গুরুত্বপূর্ণ, এটা একটু পড়ে নেবেন। তারপরে হচ্ছে সুবা এবং সুবেদার, এর মধ্যে চারজনের মধ্যে প্রথম জন এবং শেষের জন ইসলাম খাঁ এবং হচ্ছে শায়েস্তা খান, এই দুইজন হচ্ছে গুরুত্বপূর্ণ। নবাবী শাসন, মুর্শিদ কুলি, এগুলো কিছু দরকার নাই, ডিরেক্টলি সিরাজউদ্দৌলা পড়বেন। সিরাজউদ্দৌলাই আছে মানে ইম্পর্টেন্ট। আর বাকিগুলো গুরুত্বপূর্ণ না, আর সম্ভাবনা নাই। আচ্ছা, মুঘল শাসন পুরোটা পড়তে হবে, মাস্ট। মুঘল শাসন থেকে সবচেয়ে বেশি রিটেন প্রশ্ন আসছে। মনে করেন 90% প্রশ্ন হচ্ছে মুঘল শাসন থেকে আসছে। এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি প্রশ্ন মুঘল শাসন। আর দ্বিতীয় যদি বলেন সেটা হচ্ছে ওই ইংরেজদের আগমন। এই দুই জায়গা থেকে হচ্ছে প্রশ্ন আসছে। তো এই দুইটা জায়গা আপনারা মাস্ট ক্লিয়ার রাখবেন, ঠিক আছে। ইউরোপিয়ান, ইংরেজদের শাসন, ঠিক আছে। ইংরেজদের শাসন পড়ার জন্য আপনারা চলে আসবেন কোথায়? চলে আসবেন, আপনাদেরকে একটা শীট দেওয়া হয়েছে, ওটা অবশ্য ক্লাসে দেখানো হয়েছিল। কোথায় করা হয়েছে দেখুন। এই শীটে চলে আসবেন। এই শীটে চলে আসবেন। এখানে এসে কি করবেন? এখানে যে তথ্যগুলা সিরিয়ালি দেওয়া আছে, আপনাদের সওয়ালগুলো এখানে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা একটু ভালো করে পড়তে হবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট। এখানে প্রথম পর্তুগিজ আর ফরাসি আর ভাস্কো দা গামা, হয়ে গেল ভাস্কো দা গামা, এই তিনজন আর 1498, এই চারটা জিনিস মাথায় রাখলে হবে। আর এখানে প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কোনো কিছু বাদ নেই। এটা হচ্ছে মার্কশিট, মাস্ট। এটা যদি পড়েন তাহলে ওই জায়গাতে অনেকগুলো চ্যাপ্টার, অনেকগুলো জায়গায় স্কিপ হয়ে যায়। যেমন এই জিনিসটা ওখানেও আছে, এই জিনিসটা আপনার ওই শীটের মধ্যে আছে, সো এখানে না পড়লেও পারবেন। এটা এটা ওই শীটের মধ্যে আছে। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে বিদ্রোহ। বিদ্রোহ, আচ্ছা, এই এই যে বিষয়গুলা, এই যে বঙ্গভঙ্গ স্বদেশী, এগুলোর দরকার নেই। হ্যাঁ, এগুলো হচ্ছে ওই শীট থেকে নিয়ে নিবেন। হ্যাঁ, ওই শীট থেকে পড়ে নিবেন। আচ্ছা, এখানে আমি একটু দেখাই, যেটা হচ্ছে ইংরেজ শাসনের আমলে বাংলা প্রতিরোধ, যেমন ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ, এটা পড়তে, এটা দরকার নেই। এটা দরকার নেই। পরেরটা দরকার, নীল বিদ্রোহ দরকার। নীল বিদ্রোহ থেকে অনেকগুলো রিটার্ন আসছে। লাস্ট যেটা আসছিল সেটা হচ্ছে আপনার যশোরে, এটা পরীক্ষা আসছিল, যশোরের চৌগাছা, এটা পরীক্ষা আসছিল। এর আগে একটা পরীক্ষা আসছিল হচ্ছে বিশ্বনাথ সর্দার, এটা পরীক্ষা আসছিল। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই নীল মিশন 1861, এগুলো পরীক্ষা আসছিল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। ফরাজি আন্দোলন থেকে একটা লাইনই আসে, জমি থেকে খাজনা দেয়, এটা আল্লাহর পরিপন্থী, এটা কে বলছে? দুদুমিয়া। আর এমনিতে হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, ফরায়েজি ফরিদপুর, ফরায়েজি ফরিদপুর, ঠিক আছে। আচ্ছা, স্বাধিকার আন্দোলন দরকার নাই, বাহাদুর শাহ পার্ক, এখান থেকে প্রশ্ন আসছিল, যেটা হচ্ছে মুঘলদের সাথে রিলেটেড। মুঘল ওই যে বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, ওটার সাথে এটা রিলেটেড। আচ্ছা, তারপর হচ্ছে স্বদেশী আন্দোলন। আপনার কি ঘুমাই গেছেন? আচ্ছা, আছেন তো নাকি? আসি ভাই, ঘুম ঘুম আসি নাই ভাই। তো। হ্যাঁ,
মানে হচ্ছে যে চুপচাপ হয়ে গেছে। ভাই ইতিহাসের এই চ্যাপ্টারটা মানে জিকের জন্য কেমন বেশি ইম্পর্টেন্ট? জিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 ঘন্টার একটা ক্লাস আছে আমার মূল মূল যে ব্যাচটাতে, ওখানে 2 ঘন্টা ক্লাস আছে। 2 ঘন্টাতে এটা ধরেন এটা ক্লিয়ার শেষ করে দেওয়া হয় আর কি। ওটা ওই থেকে যে কমন কমন পড়ে। মানে লাস্ট যেই হচ্ছে এফবিএস ক্যাশের যে পরীক্ষাটা নিছিল 22 সাল ভিত্তিক, ওইখানে তো মনে হয় এই চ্যাপ্টার থেকে কোনো না, কোশ্চেন ছিল না খুব ছিল সম্ভব। না, ঠিক আছে। এটা কমন ছিল চ্যাপ্টার, মানে হচ্ছে এটা হচ্ছে ধরেন আজকে দেয় না কালকে দিতে পারে এরকম। মানে আপনি কখনো এটা বাদ দিতে পারবেন না, ঠিক কি আছে। বুঝতে মনে পারছি। করেন টিচারের মন চাইছে সে দেয় নাই, বাট এই টিচারের মন চাইছে সে দেয় না, আরেক টিচারের মন চাইতে তো মানে তারও যে মন চাবে না জিনিসটা এরকম না, কারণ এটা একটা কমন চ্যাপ্টার তো সবাই হচ্ছে জি, এখান থেকে প্রশ্ন করে। আর জি মূলত বুঝতে কোন জায়গা থেকে প্রশ্ন করে, এটা একটা সুবিধা হচ্ছে কি আপনাকে এখানে আজে বাজে প্রশ্ন করে না। মানে এই চ্যাপ্টারটা এই জন্য ভালো লাগে একটা জিনিস হচ্ছে আপনি এখান থেকে যদি পড়েন আপনি কমন ফলাইতে পারবেন, মানে প্রশ্ন আসলে মানে জি, 100% আপনার কমন থাকবে যদি এখান থেকে প্রশ্ন করে। জি বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে এগুলা দরকার নাই, এই যে চারটা দেওয়া হয়েছিল ওই চারটা পড়লে হবে, হ্যাঁ। চারটা পড়লে হবে। ভাষা আন্দোলন, পাকিস্তান আমল। এখানে যেটা পড়তে হবে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে মূলত পড়তে হবে ভাষা আন্দোলন পড়তে হবে। মেন দুইটা পড়তে হবে, একটা ভাষা আন্দোলন, একটা হচ্ছে গণ অভ্যুত্থান, হ্যাঁ। আর সাব সাব হিসাবে পড়তে হবে হচ্ছে আপনার যুক্ত ফ্রন্টের নির্বাচন আর বাংলা একাডেমি। ঠিক আছে, এই চারটা জিনিস একটু পড়ে যাও। তাহলে আমি তো ভাষা আন্দোলনটা দাগ দিলাম। ভাষা আন্দোলনটা একবার ভালোভাবে টোটস্থ করে যাবে, তার থেকে আশঙ্কা বেশি। আচ্ছা, যুক্ত ফ্রন্ট, এটা হচ্ছে সাব, ঠিক আছে, এটাও পড়বেন। গণ অভ্যুত্থানটা এটাও গুরুত্বপূর্ণ। আর একটা বলছে কি, আর একটা বলছে হচ্ছে কি, আপনি নিজে বললেন নিজে, বাংলা একাডেমি, এটা সম্ভবত পরে আছে মনে হয়। আচ্ছা, এখানে আপনাদের এটা তো একটা শীট দেওয়া আছে আপনাদের, আগে বলা দেওয়া ছিল। আচ্ছা, এখানে যে জিনিসটা করতে হবে যে কাকমারি সম্মেলনটা পড়তে হবে। কাকমারি সম্মেলন, 62 শিক্ষা আন্দোলন। এই 62 শিক্ষা আন্দোলনটা একবার রিডিং দিবেন, হ্যাঁ, এটা একটা রিডিং দিয়ে দিবেন, আর কিছু লাগবে না। সরি, 62 শিক্ষা আন্দোলন লাগবে না, সরি। আপনার লাগবে হচ্ছে মৌলিক গণতন্ত্র লাগবে। যেহেতু সামনে নির্বাচন আছে তো মৌলিক গণতন্ত্র লাগবে। মৌলিক গণতন্ত্র আর নর্মাল গণতন্ত্রের মধ্যে পার্থক্য হচ্ছে মৌলিক গণতন্ত্র বা নির্বাচনটা হচ্ছে প্রত্যক্ষ না, পরোক্ষ নির্বাচন। এবং এখানে 4টা স্তরে ভাগ করা আছে, ঠিক আছে, ইউনিয়ন, থানা, জেলা, বিভাগীয়। ঠিক আছে, আর এখানে 80,000 ভোট ছিল, 80,000 ভোট দিয়ে হচ্ছে পরবর্তীতে হচ্ছে ভাগ করাটা হয়েছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধের হিসাব যেটা হচ্ছে এখানে পরবর্তীতে আপনাদের মার্চ মাসের একটা দেওয়া আছে, হ্যাঁ, টাইমলাইন। এটা আপনাদের ক্লাস নেওয়া হয়েছিল, ওখানে ক্লাসের মধ্যে পাবেন কি কি গুরুত্বপূর্ণ ওখানে দেওয়া আছে। সবই এখানে গুরুত্বপূর্ণ, যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ এগুলোই হচ্ছে এখানে উল্লেখ করা আছে। তো এটা একটু দেখে নিতে হবে। এটা লাস্টের দিকে চলে যায় এটা। আচ্ছা, দাগগুলা অবশ্যই পড়তে হবে। অপারেশন খুবই গুরুত্বপূর্ণ, মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ, অপারেশন গুরুত্বপূর্ণ, মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ। কার কার মন্ত্রিসভা কি কি ছিল। কৌশলের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি, এটা খুব গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ সেক্টরটা গুরুত্বপূর্ণ, তবে আসার সম্ভাবনা খুব কম, মানে আপনি চাইলে স্কিপ করতে পারেন, হ্যাঁ। 71 থেকে আসার সম্ভাবনা খুবই 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 কম। দ্য ব্যাটলস ফর বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি প্রশ্ন রিসেন্ট টাইমে যদি বলেন সবচেয়ে বেশি প্রশ্ন কোত্থেকে আসছে, তাহলে হচ্ছে স্বীকৃতিকারী দেশ সমূহ থেকে আসছে, স্বীকৃতিকারী দেশ। ঠিক আছে, স্বীকৃতিকারী দেশ সমূহ থেকে বেশি প্রশ্ন আসছে। তো স্বীকৃতিকারী দেশটা একটু ভালো করে পড়ে দেবেন। আচ্ছা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম যা কিছু গান টান আছে এগুলো মাস্ট পড়তে হবে, হ্যাঁ। যেহেতু যেগুলো দাগানো আছে এগুলো পড়তে হবে। জাতীয় বিষয় বলি, এগুলো আগেও পড়ছেন। এই শহীদ মিনার, স্মৃতিসৌধ, এই দুইটার থেকে সবচেয়ে বেশি রিটেনের প্রশ্ন আসছে।
বিশেষ করে একটা লাইনে সৈয়দ মইনুল হোসেন, এটা কমপক্ষে 4 বার না 5 বার পরীক্ষা আসছে। ঠিক আছে, এই মইনুল হোসেন পরীক্ষাটা 5 বার, 4 বার, 5 বার। এই কামরুল হাসান, এই কামরুল হাসান অনেকবার পরীক্ষা আসছে। ঠিক আছে, সংবিধান, আপনাদের সংবিধানও ছিল। আইছে। সংবিধানের ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক পড়া আগে পড়ছেন যা সেটাই পড়তে হবে। বেসিক যে যে দাগানো তো অবশ্যই আছে, এগুলো পড়লে হবে। বেসিক জিনিসটা মাথায় রাখবেন সংবিধানে। হ্যাঁ, আর বিশেষ করে ওই নির্বাচন যেহেতু সামনে, নির্বাচন থেকে এবং প্রথম 3টা পার্ট, এই এই জায়গা থেকে বেশি আসার সম্ভাবনা। আর হচ্ছে ওই লাস্টের যে পরীক্ষাগুলো হয়েছিল এখান থেকে আসছে মূলত হচ্ছে বিভিন্ন নাম, যেমন হচ্ছে অ্যাটর্নি জেনারেল কে আছে, নির্বাচন কমিশনার কে আছে, রাষ্ট্রপতি কে আছে, মানে ওদের নাম, বা হচ্ছে কোন পদে, এই জায়গা থেকে লাস্ট প্রশ্ন আসছিল কোন পদে হচ্ছে শপথ নিতে হয় না, কোন পদে নিতে হয়। হ্যাঁ, এখান থেকে রিটেন প্রশ্ন আসছিল। এই জিনিসগুলো হচ্ছে ভালো করে পড়বেন। আচ্ছা, সংবিধান সংশোধনের থেকে প্রশ্ন আসে নাই, তো এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার হিসেবে একটা রিডিং দিয়ে রাখলে বেটার। হ্যাঁ, অনেক সময় এটা আপনার কাছে কঠিন মনে হতে পারে, রিডিং দিয়ে রাখবেন, যদি আসে তাহলে যেন হয়তো বা লিখতে পারেন, নামটা আপনি কিছু লিখতে পারলেন। সরকার রাজনীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটার থেকে এবার প্রশ্ন আসতে পারে, মানে এখানেই মূলত হচ্ছে ওই যে দল টল নিয়ে কথাবার্তা বলা আছে। হ্যাঁ, তো সামনে যেহেতু নির্বাচন, নির্বাচনের ম্যাক্সিমাম বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। তারপর সংসদের বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, তারপর হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপর মানে মেন যে বিষয়গুলো ব্যক্তি ব্যক্তি এগুলো সবগুলো হচ্ছে এখানে উল্লেখ করা আছে। এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। ভালো করে মাস্ট, এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে। আর বিশেষ করে এখানে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে এই জায়গায় পড়তে হয় নর্মালি হচ্ছে আপনার তম যেগুলাতে লেখা আছে, তম, এটা 14তম, সে 25তম, এভাবে যে তম গুলা লেখা আছে, ডট যেগুলো আছে এগুলো ডিরেক্টলি বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, তম গুলাকে বেশি ফোকাস করবেন, তম গুলা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি। আর ডট যেগুলো আছে এর মধ্যে যে পাশে দাগাইছি এগুলো একটু গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখান থেকে খুব একটা আসে নাই, মানে আসবে না সম্ভবত, কারণ হচ্ছে রিসেন্টলি এটা নিয়ে কোনো কিছু হয়নি। যেহেতু রিসেন্টলি কিছু হয় না, এখান থেকে আসার সম্ভাবনা খুব একটা নাই। তারপরে চাইলে পড়তে পারেন, তবে পড়তে, আমি যদি বলেন যে ভাই কি একবার না পড়লে না, আমি বলবো এটা। ঠিক আছে, এটা একটু পড়তে হবে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সকল ব্যক্তিকে, এদের থেকে মাঝখানে প্রশ্ন করে। আর এখান থেকে হচ্ছে লাস্টের 2টা নাম। ঠিক আছে, আর প্রথম মুসা ইব্রাহিম। হ্যাঁ, এদের থেকে মাঝে মাঝে প্রশ্ন করে। আর বাদ বাকি হচ্ছে অধর সংস্কৃতি লাগবে না, ইউনেস্কো ঐতিহ্য লাগবে, মাঝে মাঝে প্রশ্ন করে। রামসার সাইট, এদের থেকে মাঝে মাঝে প্রশ্ন করে। তারপরে চুক্তি টুক্তি এগুলো দরকার নেই, চুক্তি যে ভুটানের সাথে একটা চুক্তি হয়েছে আপনার আপডেটের রিসেন্টের জায়গাতে দেখবেন। হ্যাঁ, ওইটা একটু করে যান, ওইটাই আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এখানে লেখা আছে ভুটানের সাথে যে ট্রানজিট চুক্তি। ঠিক আছে, ট্রানজিট চুক্তি, এর আগে একটা চুক্তি হয়েছে, কোথায় গেল, এই যে এটা, করিডোর উন্নয়ন সম্মত হয়েছে কুড়িগ্রাম গেলেফু করিডোর, প্রশাসনিক অঞ্চল 2টা স্মারক সই হয়েছে। ঠিক আছে, এই ভুটানের সাথে রিলেশনটা প্রয়োজন। ভুটান যেহেতু আবার এটা চাঙ্গা হয়েছে, ভুটানের সাথে কিন্তু একটা কি ছিল, ভুটানের সাথে 6 ডিসেম্বর 2023 কি হয়েছিল, পিটিএ স্বাক্ষরিত হয়েছিল, মনে আছে? 100টা পণ্য, 34টা পণ্য, মনে আছে? কারো মনে নাই? জি ভাই। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, ভুটানের সাথে এটা এই সামনে 50 বিসিএস সব, মানে খুব গুরুত্বপূর্ণ থাকবে বাংলাদেশ ভুটান রিলেশন। যেগুলো দাগানো আছে দাগানো গুলো পড়বেন। আচ্ছা, ও শালা, আচ্ছা, আচ্ছা জনসংখ্যা। আচ্ছা, এখান থেকে মেন যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে হলো
জনশুমারি, যেটা হ্যাঁ জনশুমারিটা বেশি পরীক্ষা দেয়। যদিও এখানে দাগানো আছে, আমি তারপরও একটা জিনিস মাথার মধ্যে রাখবো, সেটা হচ্ছে আপনার কি জনশুমারি, এই যেটা ষষ্ঠ জনশুমারি গৃহ গণনা চূড়ান্ত প্রতিবেদন, এটা একটু বেশি বেশি গুরুত্বপূর্ণ। মেনলি এটা ফোকাস করে প্রশ্ন পরীক্ষায় দেয়। ঠিক আছে, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বেন। এটার একটা রিলেশন ওই আপনাদের ওই অর্থনৈতিক সমীক্ষাতে দেওয়া আছে, হ্যাঁ এই যে রিলেশনটা, তো এটা আপনাকে অনেকটা হেল্প করবে। এটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ শিট, এই যে এটা দিছে, এটা রিটেনও লাগবে, মানে সরি ফোকাস রাইটিংও লাগবে। রিটেন বলতে ব্যাংক বিশেষ রিটেনও লাগবে সামনে, মানে এই রিটেনের পরে যদি আবার রিটেন হয়, ঠিক আছে ওখানে লাগবে, এই রিটেন তো শেষ। আচ্ছা, তারপরে হচ্ছে এই জায়গাটা থেকে মাঝে মাঝে ভালো প্রশ্ন করে রিটেনে, এটা একটু ভালো করে পড়তে হবে। সম্পদের ক্ষেত্রে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জিআই পণ্য। জিআই পণ্য গেছে কোথায়? যত জিআই পণ্য গেছে কই, ভালো করে জিআই পণ্যটা পড়ে যান, হ্যাঁ জিআই পণ্যটা দরকার। জিআই পণ্য এটা ওই যে জামদানি আসছিল, বাট সামনে অন্য কিছু আসতে পারে, লাস্টে যেটা সেটা আসতে পারে। মানে একবার দেখা যাবেন যে সর্বশেষ কি দেওয়া আছে, ঠিক আছে সর্বশেষ কি দেওয়া আছে এটা একটু দেখে যাবেন। সম্পদ হচ্ছে ল্যাক্স ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে পণ্যটা পড়লে হবে, খুব কম আসে এখান থেকে, না আসে না, মানে খুব কম টম আসে। ইসিএ হচ্ছে আপনার 13টা, ইসিএ টা একটু পড়বেন। ইকোলজিক্যালি এটা কি বলে, ইকোলজিক্যালি হচ্ছে কি এরিয়া, ক্রিটিক্যাল এরিয়া। ক্রিটিক্যাল এরিয়া, হ্যাঁ 13টা ক্রিটিক্যাল এরিয়া আছে। এই 13টা এরিয়া একটু নামটা ভালো করে পড়ে যাবেন, এটা মনে হয় একটা পরীক্ষায় আসছিল, ঠিক আছে একটু করে দেবেন। সম্ভবত সামনে আছে, আবার কোন জায়গায় আছে এটা যাতে থাকলে এটা পাওয়া যাবে। আচ্ছা, রানওয়ে গুরুত্বপূর্ণ, এটা দরকার নেই, এগুলো এগুলো কিছুই আসবে না। 47 এর রিটেনে আসছিল। হ্যাঁ এটা এটা সবসময় গুরুত্বপূর্ণ, এটা এই বছরের জন্য পুরোপুরি গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষা এই বছরের বা মানে আগামী বছর যেটা 26, যে কোনো পরীক্ষা আসতে হবে। বাংলাদেশের নদ নদী এখানে যে তথ্যগুলো দাগানো আছে, নদ নদী কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ প্রশ্ন ভালোই করে। যেগুলো দাগানো আছে দাগানো গুলো ভালো করে পড়বেন। লাস্ট মনে করছিল আরাকান নাফ নদী নিয়ে করছিল, নাফ নদীর একটা প্রশ্ন পরীক্ষা আসছিল, আরাকান পাহাড় থেকে উৎপত্তি, এটা পরীক্ষা আসছিল। এর আগে আসছিল হালদা নদীর বিষয় নিয়ে। তো নদী থেকে প্রায় প্রশ্ন করে, হ্যাঁ এই জন্য নদীটাকে ভালো গুরুত্ব দিবেন, ঠিক আছে। হাওর দরকার হাওর একবার রিডিং করতে পারেন, হাওরটা এগুলো খুব একটা এখন দেয় না, কম দেয়। পাহাড়টা একটু বেশি দেয়, পাহাড়টা একটু বেশি দেয়, হ্রদ হ্রদ দেয় না। হাওয়ারটাও তাও একটু দেখবেন, হ্রদ দেন, হ্রদটা খুব কম দেয়। তারপর হচ্ছে উপত্যকা কম দেয়, পর্বত শৃঙ্গটা খুব বেশি দেয়, পর্বত শৃঙ্গটা পড়তে হবে, সমুদ্র সৈকতটা পড়তে হবে। চরটা দরকার নাই, দ্বীপ পড়তে হবে। যেগুলো দিতেছি মানে এগুলো মাস্ট পড়তে হবে, আর যে বাকিগুলো দাগানো গুলো পড়বেন। এই যে এটা ইসিএ, এই যে মাস্ট, হ্যাঁ এই 13টা আছে, এই 13টা হচ্ছে এখানে 9টা কার্যক্রম নিষিদ্ধ। এখানে কয়টা কার্যক্রম? 9টা কার্যক্রম, সংখ্যা আসতে পারে। আচ্ছা, রাতারগুল খুবই গুরুত্বপূর্ণ, পড়তে হবে। সেন্ট মার্টিন প্রোটেক্টেড এরিয়া, এগুলো আগে আসতো, এখন খুব একটা আসে না। সর্বোচ্চ হইলে, সর্বোচ্চ না এগুলো পড়ার দরকার নেই, মানে একবার দেখতে পারেন তাহলে। সুন্দরবন পরিচিতিটা, সুন্দরবনটা গুরুত্বপূর্ণ, ভালোই প্রশ্ন করে। সুন্দরবনের আগের নাম ছিল বাতাবন, আরেকটা নাম হচ্ছে বাতাবন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার অভয়ারণ্য ছিল, এখানে আরো অনেক কিছু আছে। ওই যে বিশ্ব ঐতিহ্য এলাকা 798তম, আর রামসার সাইট হচ্ছে 560তম। এলাকার পার্সেন্টেজটাও পরীক্ষা ছিল, ঠিক আছে এলাকার পার্সেন্টেজ হচ্ছে বাংলাদেশে হচ্ছে 6017 বর্গ কিলোমিটার, ঠিক আছে। আর এমনিতে হচ্ছে অনেক জায়গায় 60%, অনেক জায়গায় 62% বলে। ভৌগোলিক অবস্থান খুব একটা প্রশ্ন করে না,
তবে রিসেন্টলি আমি যে প্রশ্নগুলো দেখতেছিলাম এখানে ছিটমহল থেকে প্রশ্ন করতেছে, যদি আমি ছিটমহল আগে পড়াইনি, বাট রিসেন্টলি কিছু প্রশ্ন আমি ছিটমহলের বিষয়গুলো আমি দেখছি। সো ছিটমহল থেকে প্রশ্ন করতে পারে, সো এখানে ছিটমহল বাদ দিছিলাম, বাট এটা এখন থেকে পড়তে হবে। ছিটমহল কয়টা কি হয়েছে, ঠিক আছে, আগে কয়টা ছিল 51টা, আর হচ্ছে 112টা, ঠিক আছে, এর মধ্যে ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে আপনার ভারত হচ্ছে 51টা রেখে দিছে বাংলাদেশের জমি, আর বাংলাদেশ হচ্ছে ভারতের 102টা না কতটা যেন রেখে দিছে। সবচেয়ে বড় ছিল দহগ্রাম অন্তর্গত, এটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে, এটা সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় ছিল, এবং এটা একটাই হচ্ছে প্রায় 20-30টার সমান হয়। এত বড় মানে এলাকা এটা, ঠিক আছে, এটা হচ্ছে ভারতের মধ্যে রয়ে গেছে, ভারতের দিয়ে দেওয়া হয়েছে। তো আপাতত হচ্ছে আর কিছু নাই এই সীমানার মধ্যে। যেটা পরীক্ষা দেয় সেটা হচ্ছে বাংলাদেশের পাশে যে 5টা রাজ্য আছে, এই রাজ্যটা হচ্ছে মেইনলি গুরুত্বপূর্ণ, এই রাজ্য থেকে প্রশ্ন আসে। আর হচ্ছে লাস্টে যে বাউন্ডারিটা আছে, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, ঠিক আছে, এই বাউন্ডারিতে হচ্ছে মায়ানমার কতটুক আর ভারত কতটুক। রাঙ্গামাটি, বিলাইছড়ি হচ্ছে ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারের মিডল পয়েন্ট, 3 জায়গা হচ্ছে একসাথে টাচ করে হচ্ছে এই জায়গাটা। সমুদ্র মামলা থেকে প্রশ্ন খুব একটা কম আসে। তিস্তা বাঁধটা খুব গুরুত্বপূর্ণ, এটা থেকে এখনো কেন প্রশ্ন দেয় নাই, যেহেতু প্রশ্ন দেয় নাই এই জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা থেকে প্রশ্ন দেওয়া উচিত, কেন দিতেছে জানি না, বাট এটা থেকে দেওয়া উচিত। আচ্ছা, প্রত্নতত্ত্ব স্থল এগুলা থেকে এই যে 4টা দেখানো আছে, 4টা পড়লে হবে। প্রত্নতাত্ত্বিক স্থান এটা গুরুত্বপূর্ণ, এই যে লেখা আছে কে স্থাপন করছে এটা একটু পড়তে হবে। বিশেষ করে হচ্ছে আপনার এই কি বলে, নাম ছিল কি, আরে, 7 গম্বুজ মসজিদ, 7 গম্বুজ মসজিদ গেল কোথায়? 7 গম্বুজ মসজিদ কে স্থাপন করছিল বলেন তো? পীর খান জাহান আলী। খানজাহান আলী করছিল, শিওর? ভাইয়া উলুক খান। খান জাহান আলী। উমিদ খান করছে না খানজাহান আলী করছে? খান জাহান আলী, বাগেরহাট। খানজাহান আলী নামে করে নাই, খানজাহান আলী উমিদ খান নামে করছে, ঠিক আছে, এই যে ধরাটা খাইছেন, পরীক্ষা উত্তর দিতে হবে উমিদ খা, যা আপুটা বলতেছিল ওনারটাই ঠিক আছে। ওকে, সরি উলুক খান, সরি উমিদ খা বলতেছে, উলুক খান, পরীক্ষা উলুক খানই উত্তর দিতে হবে। উলুক খান হচ্ছে খানজাহান আলী আরেকটা নাম, কথা বুঝতে পারছেন? খানজাহান আলী লিখলে হবে না, মাথায় রাখবেন, উলুক খানই লিখতে হবে। আর উমিদ খা হচ্ছে 7 গম্বুজ মসজিদ, এই দুইটা প্যাচ লাগা, আমার এখনই প্যাচ লাগছে, ঠিক আছে। 7 গম্বুজ হচ্ছে উমিদ খা, আর উলুক খা হচ্ছে 60 গম্বুজ, 60, ঠিক আছে। দাগানো গুলো মাস্ট করতে হবে, সম্পূর্ণ মাস্ট, ঠিক আছে, এখানে কিছু বাদ দেওয়া নেই। কান্তজন মন্দির, এটা হচ্ছে ওই রিসেন্টলি হচ্ছে এটা নিয়ে কথাবার্তা হয়েছিল, আর এটা একটু বিশাল মন্দির এবং এটা হচ্ছে নবরত্ন মন্দির নামে পরিচিত, এই জন্য হচ্ছে পড়তে বলছিলাম। এই বাংলা একাডেমি, এটা হচ্ছে মাস্ট, বাংলা একাডেমি, তারা হচ্ছে পত্রিকা বার হয় 6টা পত্রিকা, ঠিক আছে, এর মধ্যে একটা হচ্ছে ধান শালিকের দেশ, উত্তরাধিকার, বাংলা একাডেমি পত্রিকা, বার্তা, বিজ্ঞান পত্রিকা, আর একাডেমি জার্নাল, 6টা পত্রিকা বের হয়। এটা একটু মাথায় রাখতে হবে। প্রথম পরিচালকের নাম ছিল ডক্টর এনামুল হক, আর প্রথম মহাপরিচালকের নাম ছিল মাজারুল ইসলাম। এগুলো একটু পড়তে হবে, এটা ভালো পরীক্ষা আসে। রিসেন্টলি বার্ড খুবই কার্যক্রম করতেছে, বার্ডটাও আসতে পারে। 1959 সালে হচ্ছে প্রতিষ্ঠা পাইছে, কে প্রতিষ্ঠা করছে? সে হচ্ছে আক্তার হামিদ খান, ঠিক আছে, সেই হচ্ছে এলজিইডি প্রতিষ্ঠা করছে, লোকাল গভর্নমেন্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে, সে হচ্ছে এলজিইডি প্রতিষ্ঠা করছে, সেই বার্ড প্রতিষ্ঠা করছে, মূলত গ্রামীণ উন্নয়ন নিয়ে হচ্ছে সে মূলত কাজ করছে। এরপরে বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও লেখছি ইম্পর্টেন্ট, বাট আসার সম্ভাবনা কম, ঠিক আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থান এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আগেও প্রিলি রিটেন বলে রাখছিলাম, ঠিক আছে, কোন প্রতিষ্ঠানটার অবস্থান কোথায় এটা একটু পড়তে হবে। আচ্ছা, এরপরে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ না, সো এটা না পড়লেও হবে। আচ্ছা, এরপরে এটা মাস্ট, এটা সবসময় মাস্ট থাকে ভাই, এটা প্রিলিতে যদি ভালো করে পড়ে না থাকেন রিটেনে ভালো করে পড়ে নেন, এখান থেকে প্রশ্ন ভাই থাকে।
তবে লাস্ট যে প্রশ্নটা করছিল এটা একটু ব্যতিক্রম প্রশ্ন করছিল। এটা প্রশ্নটা ছিল হচ্ছে আপনার এলিফ্যান্ট হাইওয়ে, সরি ওভারপাস হাইওয়ে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে এলিফ্যান্ট এলিফ্যান্ট কি নাম এটা, আরে এরকম এলিফ্যান্ট ওভারপাস। হ্যাঁ এলিফ্যান্ট ওভারপাস, বাংলাদেশে যেটা আছে এটা হচ্ছে এলিফ্যান্ট ওভারপাস। আর পরীক্ষা আসছিল কি, পরীক্ষা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আপনার ওভারপাস যেটা, হ্যাঁ টার্ন ওভারপাস নাকি জানি আসলে, ওটা হচ্ছে পাকিস্তানের ছিল। ঠিক আছে, আর বাংলা সবাই হচ্ছে বাংলাদেশ এটার নাম লিখেছে, সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশে। উত্তর ভুল হয়েছে, ওটা উত্তর হলো পাকিস্তান। তো মাঝে মাঝে ক্রিটিক্যাল প্রশ্ন করে, হ্যাঁ মাঝে মাঝে ক্রিটিক্যাল প্রশ্ন করে, এই জায়গাটা ভালো করে পড়তে হবে, এখান থেকে ভালো প্রশ্ন আসে। ঠিক আছে, এটা পিলিতে সবসময় বলা থাকে যে এটা ভালো করে পড়তে হয়। পিলিতে পড়া না থাকলে অবশ্যই রিটেনের সময় এসব মুখস্থ করে দেবে। কারো কোনো প্রশ্ন আছে? থাকার কথা না অবশ্য, আপনাদের ক্লাসটা আরো আগে শেষ হয়ে যেত। হ্যাঁ এটা তো যেহেতু রিভিউ ক্লাস, আরো আগে শেষ হয়ে যেত, একটু ডিস্টার্বের কারণে লেট হয়ে গেছে, এটাতে আবার মেনটেন করেন না। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাহলে আমি আহ, মানে এখানে স্টপ করে দেবো। কারো কোনো প্রশ্ন আছে? কি আরো ক্লাস হবে ভাই? জিকে হচ্ছে আরেকটা হবে, ও, সেটা হচ্ছে আপনার সোমবার, ওইটা দুইটা হবে একসাথে। কি পুরস্কার বুঝি না ভাইয়া, পিজেস পুরস্কার সে বুঝি নেই, আপনার প্রশ্নটা আমি বুঝি নেই ভাইয়া। সুদীপ্ত দাস সুফি, আপনি মুখে বলেন, মুখে বলেন, মুখে বলেন। আপনি কি বাংলাদেশের বিভিন্ন পুরস্কার থেকে কি হয়েছে? বাংলাদেশের বিভিন্ন হয়তো পুরস্কার, জিজ্ঞাসা করছে যে পুরস্কার করবে কিনা। হ্যাঁ কি কি বাংলাদেশ পড়তে হবে ওখান থেকে? এটা বাংলাদেশের বিভিন্ন পুরস্কার থেকে, বাংলাদেশের পুরস্কার থেকে মেনলি দুইটা পড়তে হয়, একটা 21শে পদক আর একটা স্বাধীনতা পদক। ঠিক আছে, পুরস্কারের মধ্যে দুইটাই পড়তে হয়। কিন্তু আপনাদের যেহেতু 21শে পদক এসে পড়ছে রিসেন্ট, মানে খুব একটা বেশি দিন নাই, আর স্বাধীনতা পদকও বেশি দিন নাই, তো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, বলতে গেলে নাই। তো এখান থেকে কোথেকে আসতে পারে, এখানে প্রশ্ন আসতে পারে বুকার পুরস্কার, নোবেল পুরস্কার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার এই জায়গা থেকে হচ্ছে, মানে ইন্টারন্যাশনাল যে পুরস্কার ওই জায়গা থেকে আসতে পারে, বাংলাদেশি পুরস্কার থেকে আসার সম্ভাবনা কম। আর সম্ভবত রিসেন্টলি ট্রাম্প সম্ভবত একটা পুরস্কার পেয়েছে, এটা কি পুরস্কার আমার খেয়াল নাই। আমার যতটুকু মনে আছে ট্রাম্প একটা পুরস্কার পাইছে, বা একটা খেতাব বা কিছু একটা পাইছে সে। ঠিক আছে, ওইটা একটু পড়তে হবে, ওইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভাই রিসেন্টের কি কোনো পিডিএফ টিডিএফ দিবেন বানায়া? রিসেন্টলি পিডিএফ টিডিএফ বানায় বই তো ভাই, এই বইটাই তো ভাই বেশি দিন হয়নি। এক দুই নাম্বার, এটার পরে এটার সাথে আপডেট যে অংশটা এটাও দিয়ে দেওয়া হয়েছিল আগের গ্রুপে, এটা এখানেও দিয়ে দেওয়া হবে। সো ওইটাতে আপনার 5 ডিসেম্বর পর্যন্ত, সরি পরীক্ষা গেল কবে, 5 তারিখই তো পরীক্ষা, 5 তারিখ না গেল, হ্যাঁ 5 তারিখ, আপনার 3 তারিখ পর্যন্ত ওখানে ক্লিয়ার করা আছে। ঠিক আছে, বুঝতে পারছি, মানে প্রাইস, হ্যাঁ রিসেন্ট যেগুলো পড়ছে এগুলো পড়লেই হবে। এই যে এটা যে ফিফা পিস প্রাইস, ঠিক আছে, এটা আসার সম্ভাবনা আমার হিসাবে প্রায় 90%। ঠিক আছে, এটা পাইছে হচ্ছে আপনার ট্রাম্প পাইছে, ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, এটা আসার সম্ভাবনা 90%, মানে চোখ বন্ধ করে উত্তর দিতে পারবে, মানে যদি টিচার যদি ভালো হয়ে থাকে, সে যদি খবর টবর রাখে তাহলে সে এটা দিবে। আর যদি সে মনে করেন পুরান বই থেকে প্রশ্ন করা শুরু করে, ও নোবেল পুরস্কার বা হচ্ছে ওই পুরস্কার দিবে। একটা জিনিস হচ্ছে জিয়াউর রহমানের সাথে হচ্ছে আপনার ওই কি বলে স্বাধীনতা পদকটা জড়িত। স্বাধীনতা পদকের ওই জিয়াউর রহমানের পার্টটা একটু পড়ে যাবে। ঠিক আছে, একটা পার্ট আছে দেখবেন, স্বাধীনতা পদক আর 21শে পদকে জিয়াউর রহমানের সাথে একটা পার্ট আছে, ওই পার্টটা একটু পড়ে যায়, ওটা আসার সম্ভাবনা আছে। পদক নিয়ে আর পরে ক্লাসে কথা বলবো। আর কারো কোনো প্রশ্ন?
আর আপনাদেরকে পুরান ক্লাসটা দিয়ে দেওয়া হবে, আপনারা হচ্ছে একটু কষ্ট করে দেখে নিবেন। টাইম লাগবে প্রচুর, কারণ প্রায় 7টা ক্লাস মনে হয় আছে। যদি আগে ক্লাস করে থাকেন তাহলে তো ভালো, আর যদি না করে থাকেন তাহলে ওই ক্লাসটা দেখতে হবে। আর যদি মনে করেন যে আপনার কাছে খুব সময় নাই, তাহলে হচ্ছে ওই শীটের মধ্যে যেগুলো দাগাইছি বা বলছি শীটে উল্লেখ করা আছে, শীটটা দেখলেও হবে। তবে মনে করেন যে অনেকে আছে যে কথাবার্তা শুনলে মনে থাকে, তাহলে তাকে অবশ্যই হচ্ছে ক্লাস দেখতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকুক। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। জি